ধন্যবাদ সবাইকে। স্কুল অফ এবং মাইন্ডলাইট এবং দৃষ্টিকোণের যৌথ উদ্যোগে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2020 উদযাপন উপলক্ষে স্কুল অফ মাইন্ডলাইট কর্তৃক আয়োজিত বিশেষ লাইভ অনুষ্ঠান 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রযাত্রা ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস 2020। আজকে আমরা পঞ্চম দিনের মতো ফেসবুক লাইভে এসেছি স্কুল অফ মাইন্ডলাইটের ফেসবুক পেজে এবং দৃষ্টিকোণের ফেসবুক পেজ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা এবং বাধা সমূহ এবং চাকুরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিতকরণে বাধা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে যুক্ত রয়েছেন খন্দকার মোহাম্মদ জহিরুল আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর সিএসআইডি। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বর্তমান বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি ভিপস এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সুমাইয়া তাসনিম হক, প্রফেসর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সাউথ ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আরো যুক্ত থাকার কথা ছিল জলি কাউসার, যিনি অসুস্থতার কারণে যুক্ত হতে পারেননি। আমরা তার সুস্থতা কামনা করছি। তো এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি চলে যাব আমাদের অনুষ্ঠানের সঞ্চালক জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, প্রেসিডেন্ট দৃষ্টিকোণ। তো তার কাছে যাওয়ার আগে আমি আমাদের ফেসবুকের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা এই লাইভ সরাসরি দেখছেন, আপনাদের প্রশ্ন মতামত শেয়ার করুন এবং এই লাইভটি আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিন, যাতে আপনারা এই বিষয়টি আপনি এবং আপনার বন্ধু সবাই জানতে পারে। কেননা আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেখানে অনেক নতুন তথ্য আপনারা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। সর্বোপরি একটা চমৎকার আলোচনা হতে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সঞ্চালক জনাব মোহাম্মদ আমজাদ হোসাইনের কাছে। তো সবার প্রতি বিশেষ শুভেচ্ছা আজকের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য, এবং খুব দ্রুত সময় এবং স্বল্প সময়ের মধ্যেই আপনারা সবাই যেভাবে সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন আমাদেরকে। একটা ছোট্ট সংগঠন আমরা দুটো, আমাদের উদ্যোগে আপনারা এসেছেন, আপনাদের প্রতি সত্যি শুভকামনা। এখন আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকুরির সুযোগ বৃদ্ধিতে এবং তার চাকুরির জায়গায় তার যে সঠিক অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আছে, এগুলো অপসারণ এবং চাকরির যে পরিসর বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা দরকার এবং যে বিষয়গুলো আমরা অনেক ক্ষেত্রে উপেক্ষিত হয়ে আছে। এবং সারা দেশে বিভিন্ন সময় আমরা দেখি যে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির জন্য জব ফেয়ার হয়, আমরা দেখি যে চাকরির জন্য বিভিন্ন দিক থেকে সেমিনার হচ্ছে, বিভিন্ন কাজ হচ্ছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অর্থে প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষকতা যেতে পারতেন, কর্পোরেট লেভেলে যেভাবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে কাজগুলো হতে পারত, অথবা যদি বলি একটা শিল্প কারখানায় তার যোগ্যতা অনুযায়ী যে কাজগুলো সে পেতে পারতো, তার কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এখনো পর্যন্ত অনেকগুলো বাধা দেখে থাকি। তো এই সব বিষয় নিয়ে আজকে আমরা একটা আলোচনা করবার চেষ্টা করব। আজকে আমরা প্রথমেই স্ব ব্যক্তি আপনারা যারা আছেন তাদের পরিচয় এবং তাদের প্রথম যে শুরুতে তাদের যে মন্তব্য এবং তাদের যে মতামতটুকু যদি দিয়ে শুরু করেন। প্রথমে যদি আমি আহ্বান করি আলম ভাই, সিএসআইডি থেকে। আলম ভাই প্লিজ। ধন্যবাদ আমজাদ। আজকে এখানে যারা আছে, আমি সুমাইয়া আপা ছাড়া প্রায় সকলের সাথে পরিচিত, তো সুমাইয়া আপার নামটা আমি শুনেছি। ধন্যবাদ সুমাইয়া আপা, আপনার সাথে আমার দেখা হলো এবং আমরা কথা বলছি একসাথে। আজকের আয়োজনটি আসলে খুবই একটি ভালো আয়োজন এবং এটা সময় উপযোগী। আমরা অনেকেই মনে করি যে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষ যারা আমরা প্রতিবন্ধী ব্যক্তি আছি, আমরা বোধহয় পড়াশোনা করি নাই, আমরা ইউনিভার্সিটি, স্কুল কিংবা কলেজের দোরগোড়ায় যাইনি। আমাদের জন্য অতি সাধারণ চাকরি বাকরির ব্যবস্থা হবে। কিন্তু আমার গত 11 বছরের এই অভিজ্ঞতা, আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করিয়েছি, সেটি আমরা দেখতে পেয়েছি যে এই সংখ্যাটা দ্রুত বেড়েছে। প্রতিবন্ধী আমাদের ভাই বোনরা অনেক পড়াশোনায় অনেক এগিয়েছে। সুমাইয়া আপা উজ্জ্বল একটি দৃষ্টান্ত, যে একটা ভালো ইউনিভার্সিটিতে ইংরেজি পড়াচ্ছেন, ইংরেজি সাহিত্যে আছেন। জাহাঙ্গীর অনেক ভালো করছে এবং এখানে যারা মোকলেস, আমজাদ, এরা একসময় অনেক 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 ভালো করবে।
সুতরাং আমার জানা মতে প্রায় গ্রাজুয়েশন বা ইন্টারমিডিয়েট থেকে আরম্ভ করে এই পর্যন্ত, এটা কোনো সঠিক তথ্য বাংলাদেশে যেহেতু নেই, প্রায় 50,000-এর উপরে ছেলে মেয়ে আছে এখন যাদের আসলে এমপ্লয়মেন্ট দরকার। এটা কিন্তু একটা বিরাট বিরাট ক্ষেত্র হিসাবে এখন আমাদের সামনে এসে পৌঁছেছে। তো সেই হিসাবে সরকারি এবং কর্পোরেট যদি বলি বা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যারা আছি, আমরা যে খুব বেশি এমপ্লয়মেন্ট দিতে পেরেছি তা না, আর এমপ্লয়মেন্ট দিয়েও তাদের জন্য যে খুব উপযোগী পরিবেশ তৈরি করতে পেরেছি তা না। এবং এমপ্লয়মেন্ট দিয়ে আমি আজকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাকে নামটা জিজ্ঞেস করবেন না সংগঠনের। খাগড়াছড়িতে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদেরকে জানালো যে আমরা 3 জন প্রতিবন্ধী ব্যক্তিকে জব দিতে চাই, বেতন হলো 8,000 টাকা, 8,500 টাকা। আমরা খাগড়াছড়ির 3 জন প্রতিবন্ধী ব্যক্তিকে খুব খুঁজে পেয়ে তাকে সেখানে পাঠালাম, কারণ আমাদের বাংলাদেশে প্রায় প্রতিটা উপজেলায় নেটওয়ার্ক আছে। গিয়ে দেখা গেল যে তার বেতন 6,500 টাকা তারা নির্ধারণ করেছে, যেহেতু সে প্রতিবন্ধী ব্যক্তি। এই ধরনের আসলে একটা পরিবেশ পরিস্থিতি সবসময় আমাদেরকে মোকাবেলা করতে হয়, এবং আমরা এটা আমাদের সবার জন্য এটা চ্যালেঞ্জ। আজকে যারা আয়োজন করেছে আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এই চ্যালেঞ্জ গুলো আমাদেরকে আসলে অ্যাকসেপ্ট করতে হবে, যে কেন আমরা কেন কম পাবো বেতন, আমরা কেন আমাদের যোগ্যতা দেখাবার সুযোগ পাবো না, সরকারি চাকরিতে আমাদের প্রবেশ এত সীমাবদ্ধ কেন থাকবে। তো আমার মনে হয় যে আমি আরো আলোচনার সুযোগ পাবো, আমার অনেকগুলো কথা বলার থাকবে, আমি সেই কথাগুলো শেয়ার করব এবং আপনাদের কথাগুলো শুনবো, এবং যেগুলো আমার কর্মজীবনে আমি যে কাজের সাথে জড়িত। সিআইসিটি বাংলাদেশের একটি খুব বড় সংগঠন না, কিন্তু আমরা বেশ কয়েকটি জেলায় কাজ করি। আমাদের শিশু এবং যুবকদের নিয়ে, আপনাদেরকে নিয়ে, আমাদের যারা এই কর্মসংস্থানের জন্য আমরা এত স্ট্রাগল করছি তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ। তাছাড়া আমরা অনেক গবেষণা করে থাকি। আর আইসিটিতে প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে প্রবেশ করতে পারে, প্রবেশগম্যতা বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই আমাদের আসলে সবচেয়ে বড় কাজ। তো এই বিষয়ে আমি আরো পরে কথা বলবো, এখন অন্য কেউ বলতে পারে। এটা আমার যা সূচনা বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। আমি সবার উদ্দেশ্যে একটা বলি, তথ্য দিয়ে রাখি একটু, যে স্যার আপনারা সবাই এখানে আছেন, তো একটা তথ্য দিয়ে রাখি এই জন্য যে আজকে এই যে আমরা লাইভটি ম্যানেজ করছি, এই লাইভটা ম্যানেজ করছে এখানে যারা আছি সবাই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, টেকনিক্যাল ম্যানেজমেন্টে রয়েছি। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই তো আমাদের আসলে এগিয়ে যাওয়ার একটা বড় উপায় হবে। আমি ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাইকে। আলম ভাই, এবং আজকে একটু ক্ল্যারিফাই করি সবার কাছে, এখানে কথা বলার ক্ষেত্রে এবং আমি সবাইকে খুব কাছের মানুষ মনে করি, সেজন্য সবাইকে ভাই বা আপা বলে সম্বোধন করতে চাই, যদি আপনাদের অনুমতিটা পাই আর কি। আমি প্রথমে বলেছিলাম যে আমি স্যার না, আমি ভাই, তো আমি ভাই থাকতেই পছন্দ করি। ধন্যবাদ। আচ্ছা, আমি আসতে চাই সুমাইয়া আপার কাছে। সুমাইয়া আপা, আপনি অনেকটা পথ পেরিয়ে আজকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে বা উজ্জ্বলতার সাফল্য দেখিয়ে আপনি সবার সাথে পাল্লা দিয়ে কাজ করছেন। ফুল টাইম লেকচার, ইংলিশ এন্ড মডার্ন ল্যাঙ্গুয়েজে ফুল টাইম লেকচার হিসেবে কাজ করছেন। তো আপনি যদি আপনার জায়গা থেকে আপনার মতামত এবং আপনার সূচনা বক্তব্যটুকু রাখেন। জি, আমি শুরুতে আমার ব্যাকগ্রাউন্ডের কিছু কথা বলে নিতে চাই। আমি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার লেখাপড়াটা হয়েছে একদম সাইটেড মানুষজনদের সঙ্গে। আমি যে স্কুলে পড়েছি এটা একটা স্বনামধন্য স্কুল, যেখানে কোনো দৃষ্টি প্রতিবন্ধী ছাড়াও অন্য কোনো প্রতিবন্ধী ছিল না, কোনো স্টুডেন্টই ছিল না যার কোনো ডিসেবিলিটি ছিল। তা আমাকে স্কুলে কখনো নর্মালি ধরা হতো না, মনে করতো যে এ কি আসছে পড়তে, কেন দরকার, লেখাপড়ার কি দরকার। কিন্তু যেহেতু স্কুলটা ভালো, কোয়ালিটি অফ এডুকেশন ভালো, তা আমি মোটামুটি মানুষের কথা উপেক্ষা করে, টিচারদের তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার উপেক্ষা করে আমি আমার লড়াইটা চালিয়ে গেছি। এবং আমি বলবো যে আমার মা খুব সহযোগিতা করেছেন, উনি চাকরিজীবী ছিলেন, উনি আমার জন্য ওনার চাকরি ছেড়ে দেন, দিয়ে আমার জন্য উনি রীতিমতো রিডার রাইটার এই কাজ নিয়ে নেন। তো এভাবেই আমার পড়াশোনাটা চলছিল। তো যখন আমি ইউনিভার্সিটি পর্যায়ে আসি, তখন ইউনিভার্সিটির টিচারদেরও একই সংশয়, আচ্ছা এ কিভাবে পড়বে,
তাকে কিভাবে পড়াবো। তা আমি বললাম আমাকে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই, কারণ আমি আমার মতো রেকর্ড করে পড়বো আর আমার মতো কম্পিউটারে টাইপ করে আপনাদের অ্যাসাইনমেন্ট আমি সাবমিট করব। এটাতে যদি আপনারা এগ্রি করেন তাহলে আমি কন্টিনিউ করতে পারবো। আমাকে নিয়ে আপনাদের কোনো হ্যাসেল পোষাতে হবে না, কারণ প্রতিবন্ধী দেখা মাত্রই সবার মনে হয় এ তো বিশাল ঝামেলা, এটা হ্যান্ডেল করার জন্য মানুষের মন মানসিকতাও নেই এবং কোনো অ্যাসিস্টিভ টেকনোলজিও নেই। ইনস্টিটিউশনের কথা বলছি, এটা আমার অভিজ্ঞতা। তারপরে যখন গ্রাজুয়েশন শেষ করলাম তখন চাকরির খোঁজ, তো তখন খুব একটা জব সার্চ কিভাবে করতে হয় বা চাকরি কিভাবে খুঁজতে হবে, কোনটার কি সন্ধান কিভাবে আসবে, কোনো আইডিয়াই ছিল না। তো তখন আমি চিন্তা করি যে একটা বিরাট অর্গানাইজেশনের, নামটা উল্লেখ করছি না, ওই অর্গানাইজেশনের যে যিনি ডিরেক্টর ছিলেন ওনার সঙ্গে আমার আলাপ ছিল, মানে অ্যাজ ইন অ্যাকোয়েন্টেন্স, একটা ফ্রেন্ডলি টার্মস ছিল। আমি মনে করলাম ওনার কাছে গেলে ওনার তো অনেকের সঙ্গে আলাপ আছে বা ওনার অনেক অর্গানাইজেশনের সঙ্গেও অ্যাফিলিয়েশন আছে, তা আমাকে কোথাও একটা ঢুকিয়ে দেওয়া যায় নাকি। তো আমি ওনার কাছে গেছিলাম প্রথম অবস্থায়। তো প্রথমত উনি দেখলাম আমি এসেছি শুনে উনি দেখা করতেই চাইলেন না। তো উনি বুঝে গেছিলেন আর কি আমি আসলে কি পারপাজে এসছি। তো আমি বললাম ওনার অ্যাসিস্ট্যান্টকে যে আমি ওনার সঙ্গেই কথা বলবো। তা আমি যখন ওনার সঙ্গে কথা বললাম তখন উনি বলল, ও তুমি তুমি কি বা করতে পারবা, তো তুমি পড়াশোনাটা কোন রকম শেষ করেছো, তো এটাই তো অনেক। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ আমি তাকে বোঝানোর বা তাকে ইনসিস্ট করার প্রয়োজন মনে করি না, কারণ যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি উঠি। তো উনি বললেন যে আমি কি তোমাকে একটু এগিয়ে দিয়ে আসবো, কারণ ওনার অফিসটা ছিল 14 তলায়। তো উনি বলছিলেন যে আমি কি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। আমি বলি না, আমি নিজে হেঁটে উঠেছি, একা এসছি, একাই যেতে পারবো। কারণ ওনার ওই নামিয়ে দেওয়ার সহযোগিতা আমার দরকার ছিল, আর আমার দরকার ছিল চাকরি, যেটা উনি ইজিলি করতে পারতেন। যাই হোক, কারোর জন্য তো কিছু আটকে থাকে না, আমি আমার জব সার্চ চালিয়ে গেছি। তো প্রথম অবস্থায় আমি একটা এনজিওতে এডুকেশন সেক্টরে ক্যারিকুলাম ডিজাইনার হিসেবে কাজ করি, একজন ইন্টার্ন হিসাবে। যদিও এটা আনপেইড একটা জব ছিল, তারপরেও আমি জব এক্সপিরিয়েন্সের সূত্রে আমি এটা মেনে নিয়েছি, কারণ আমি বুঝে গেছিলাম আমাকে হয়তো চাকরি কেউ দিবে না। তো একটা জব এক্সপিরিয়েন্স থাকা যেমন দরকার, তেমন মানুষের মধ্যে একটা আস্থা তৈরি করা দরকার। আমার মনে হয়েছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, প্রতিবন্ধীদের চাকরি না পাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এমপ্লয়াররা ভরসা পায় না, বিশ্বাস করতে পারে না, ক্রেডিবিলিটির ব্যাপারে তাদের যথেষ্ট সংশয় আছে। তখন আমার মনে হয়েছে নিজেকে একটা জায়গায় ঢুকে নিজেকে প্রুফ করার একটা সুযোগ দিই। ওই ইন্টার্নশিপ করতে করতে আমি বাইরে পড়তে চলে গেলাম। আমি অ্যাপ্লাই করলাম ইউকেতে, আমার 3টে ইউনিভার্সিটিতে হলো। আমি ইউনিভার্সিটি অফ লিডসে আমি পড়তে গেলাম। তা আমার মাস্টার্স করার পরে আমি ব্যাক ইউনিভার্সিটিতে পার্ট টাইম হিসাবে জয়েন করি। তো ওখানেও আমাকে ঠিকই নিয়েছে, কিন্তু নেওয়ার পরে ওনাদের সকলের মনে হলো যে আচ্ছা হয়তোবা কি পারবে কি পারবে না, হেল্প লাগবে কি লাগবে না, মানে একটা সব সময় প্রোডাক্টিভিটির ব্যাপারে একটা সন্দেহ। তো যাই হোক, ওখানে আমি অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে ওখানে আমি কাজ করেছি। করে আমি ফুল টাইম জবের জন্য যখন নর্থ সাউথ ইউনিভার্সিটির সার্কুলার বেরোলো তখন আমি অ্যাপ্লিকেশন করলাম। করার পরে আমি ওনাদের যত পরীক্ষা নিরীক্ষা এগুলোতে উত্তীর্ণ হয়ে তারপরে ইন্টারভিউ বোর্ডে পাশ করে ইভেন্চুয়ালি আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরিটা পেয়েছি। 2017-তে আমি জয়েন করেছি, অলমোস্ট 4 বছর হয়ে যাচ্ছে।
যেহেতু এটা 2020 শেষের দিকে আছি আমরা সকলেই। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ চলছে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি চাকরি করে খুশি, কারণ ওনারা সবসময় ইকুয়ালিটিতে বিশ্বাস করেছে, ইনক্লুসিভ এডুকেশনে বিশ্বাস রাখে, এবং আমার যেই ধরনের সাপোর্ট দরকার, সুযোগ সুবিধা দরকার, সবটাই ওনারা আমাকে দিচ্ছেন এখানে। ধন্যবাদ। আপা কয়েকটা বিষয়ে কথা বললেন। একটা হচ্ছে যে মানসিকতাটা একটা বিরাট ব্যাপার এখানে জি। তৈরি হয়ে যায়। তো এবং এই সমস্ত বিষয়গুলোর থেকেই জাহাঙ্গীর ভাই, আপনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, সিলেটে কাজ করছেন, এখন বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের একটা বড় প্ল্যাটফর্ম, বলা হয় জাতীয় প্ল্যাটফর্ম, রিপস এর সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। এই জায়গা থেকে আপনি যদি আপনার অভিজ্ঞতা এবং সূচনা বক্তব্যটুকু রাখেন। ওকে, ধন্যবাদ শ্রদ্ধেয় আলম ভাই এবং সুমাইয়া আপা আপনাদের, এবং একই সাথে আমাদের বন্ধু দুজন যারা আজকে এখানে আছেন। প্রথমত যে আমার একটু বেশি ভালো লাগার জায়গা এই জন্য, এটাকে ইজম মনে করবেন না, কারণ একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হিসাবে যখন দেখি যে আমাদের প্রযুক্তির সমব্যবহারের মাধ্যমে এবং সম কাজগুলো কেউ করে যায়, তখন আসলে ব্যক্তিগতভাবে আমি খুব প্রাউড ফিল করি। তো আমিও এখানে আপার সাথেও আমার অনেকবার কথা হয়েছে, ওইভাবে সরাসরি দেখা হয় না। আলম ভাই তো আমাদের গুরু, আমি ওনাকে গুরু নামেই জানি, এবং সেই 80s থেকেই ওনাকে চিনি যখন আমি সেই স্কুল লাইফের স্টুডেন্ট। তো যে বিষয়টা ছিল যে আমাদের প্রতিবন্ধী মানুষদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তি বা কর্মক্ষেত্র সম্প্রসারণের বাধাটাকে যদি আমি দেখি, সেটা হচ্ছে দুভাবে। একটা হচ্ছে আরোপিত বাধা, যেটাকে আমি বলছি গিভেন চ্যালেঞ্জ। এটা আপনাদের সবারই জানা আছে যে রুলস অফ বিজনেস অ্যালোকেশন, এবং এটা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার যে আমাদেরকে আসলে চ্যারিটির জায়গা থেকে একটা মিনিস্ট্রির কাছে ফেলে রাখা হয়েছে। আমি শব্দটা এইভাবেই বলছি যে ফেলে রাখা হয়েছে। এইখান থেকে আসলে আমাদের উত্তরণটা কবে হবে আমরা জানি না। এইটা যতদিন ধরে না হবে ততদিন ধরে আমরা আদার মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টে ন্যায্য দাবি নিয়ে দাঁড়াইতে পারতেছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যারিয়ার, এটা আমাদের একটা বড় দৈন্যতা, যে দৈন্যতার কারণে আসলে আমাদের প্রতিবন্ধী মানুষ চাইলেই সব জায়গায় পৌঁছাতে পারে না এবং সব জায়গায় কম্পিট করতে পারে না। তৃতীয় যে ব্যারিয়ার আমি এখনো বলি, সেটা হচ্ছে যে প্রযুক্তি, তথ্য, যোগাযোগ, এই জায়গাগুলো আমরা বলছি যতটা, আজকে আমাদের দুইজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু এখানে এই পুরো প্রক্রিয়াটা সঞ্চালন করছেন। আমাদের সুমাইয়া আপা পটেনশিয়ালিটিস নিয়ে কাজ করছেন, একটা বলতে পারি যে বাংলাদেশের নামি দামি একটা প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের সাথে। কিন্তু তারপরেও যে জায়গাটা, সেটা হচ্ছে যে এইটা আসলে এখনো আমাদের সবার কাছে নাগালের মধ্যে না এবং প্রবেশগম্য না, আমরা এখনো এটা ব্যবহার করতে পারছি না। তো এগুলো হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যবশত আরোপিত বাধা। আরেকটা বড় আরোপিত বাধা হচ্ছে যে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, যেটা আমাদের, আমি যদি বলি যে আমার পরিবার থেকেই এটা শুরু হয়, পরিবার, সমাজ, আত্মীয় স্বজন এবং সর্বোপরি আমাদের সরকার বা সিস্টেম যেটা আছে। আমাকে যখন একটা সিভি আসে, তখন আসলে দেখাই হয় যে সিভিটা কার একজন দৃষ্টি প্রতিবন্ধী, সিভিটা কার একজন হুইল চেয়ার ইউজার, সিভিটা কার একজন ক্রাশ ইউজার, অথবা লেখা যদি তাকে শারীরিক প্রতিবন্ধী, মানে কনসিডারই করা হয় যেটা শারীরিক প্রতিবন্ধীর সিভি, সে আসলে মুভ করতে পারবে, সে আসলে চলতে পারবে। হুইল চেয়ার ইউজার, সে আসলে চলবে কেমন করে। দৃষ্টি প্রতিবন্ধী, উনি তো দেখেই না, করবে কেমন করে। বাকশ্রবণ প্রতিবন্ধী, সে তার সাথে যোগাযোগ হবে কি করে। তার মানে ওইটার কারণে কি হয়, শর্টিং এর প্রথম থেকেই আমরা বাদ করে দিই। তো এই ব্যারিয়ারটা, যেটা এই আরোপিত বাধাগুলো আমাদের জন্য একটা বড় অন্তরায় এখন পর্যন্ত। এবার যদি একটু অন্যদিকে আসি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা মেইন স্ট্রিমে বেড়ে উঠছি না, আজকে সুমাইয়া আপা যে কথাটা বললেন, যেটা আলম ভাইয়েরও তিক্ত অভিজ্ঞতা আছে, বা আমিও খানিকটা অভিজ্ঞতা, কারণ যে জায়গাতে যে আমরা মূলধারায় প্রাইমারি, সেকেন্ডারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, আজকে আমরা যদি সেই পরিমাণে সহপাঠীদের সাথে মিশতাম, ছোট থেকে যদি আমাদের মেইন স্ট্রিমিং এর সুযোগটা থাকতো, তাহলে কি হতো, আমাদের সহপাঠীরাই হয়তো নীতি নির্ধারক, নীতি বাস্তবায়নকারীর জায়গাতে থাকতে পারতো। তাহলে আমরা বা আমাদের মতো মানুষগুলো যখন তাদের কাছে তাদের রাইটস ইস্যুগুলো নিয়ে যেত, তখন তারা জানতো যে কিভাবে এই মানুষগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মানুষগুলোকে সহায়তা করতে হয়, এবং মানুষগুলোর প্রয়োজনটাই বা কি। তো সেইটা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার।
আর অনেক ক্ষেত্রে আমরা আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখনো কিছু দৈন্যতা এরকমও আমরা ইদানিংও ফেস করছি যে আহ আচ্ছা আমরা তো প্রতিবন্ধী নিব কথা বলেছি, আমরা তো আসলে অন্ধ চিন্তা করছি না। মানে এই যে প্রতিবন্ধী মানুষ মানে হচ্ছে ধরে নেওয়া হয় যে হয়তো একটা হাতে অঙ্গহানি থাকবে বা একটা পায়ে অঙ্গহানি থাকবে অথবা একটা অসম্পূর্ণতা থাকবে, বাট তাকে দিয়ে চলবে বা সেটা দৃশ্যমান। মানে চ্যারিটির জায়গা থেকে চিন্তা করে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আসলে তার দ্বারা কি এটা করা সম্ভব, যেটা আপা বলেছেন তার অভিজ্ঞতার জায়গা থেকে। তো সে কারণে যেটা এখনো হয় যে পটেনশিয়াল অর্গানাইজেশন গুলো, আলম ভাই বোধহয় প্রতিনিয়তই এই অভিজ্ঞতাগুলো ফেস করছেন, কারণ উনি যখন এই জব নিয়ে কাজ করেন আমার জানা মতো প্রায় 2 যুগ ধরে, এই অভিজ্ঞতাগুলোর উনি প্রতিনিয়ত মুখোমুখি ফাইট করছেন। ইদানিং আমাদের I2I প্রজেক্ট এবং অন্যান্য কতগুলো ইস্যু নিয়ে আমরা যখন গার্মেন্ট গুলো অন্যান্য ইন্ডাস্ট্রি কর্পোরেটে কাজ করছি, একই প্রবলেম ফেস করছি যে আমরা আসলে প্রতিবন্ধী নেব, আমরা তো এই মুহূর্তে অন্ধ নিয়ে চিন্তা করছি না। একেবারে ডাইরেক্ট আমার সাথেই HR এর লোকজন বিভিন্ন অর্গানাইজেশনের যখন পার্সিউ করতে গেছি এমন করে কথা বলছে। তাহলে আমরা প্রতিবন্ধী মানুষ সম্পর্কে যে একটা সচেতনতা, স্বচ্ছ ধারণা এবং তাদের যে ডাইভার্সিটি এবং ডাইভার্স নিড গুলো আছে, সেখানে আসলে ব্যাপক প্রচার এবং প্রসারের একটা বড় ঘাটতি আছে। আরেকটা জায়গা আমাদের একটা বড় ব্যারিয়ার, যেটা অনেক ক্ষেত্রে আমি বলি হয়তো আপনারা কিভাবে নিবেন, যেমন আমি CDD পরিবারে কাজ করছি, আপনারা জেনে খুশি হবেন যে আমি সহ ওখানে 5 জন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কাজ করছে এবং অলমোস্ট 16 জন প্রতিবন্ধী মানুষ কাজ করছে, যেখানে সম্পূর্ণ বাস্তবন প্রতিবন্ধী, হুইল চেয়ার ইউজার, ক্রেস ইউজার। হ্যাঁ, তো এইভাবে আমরা প্রতিবন্ধী মানুষ একসাথে কাজ করি। এখন আমরা যখন স্পেশালাইজড এনভায়রনমেন্ট থেকে উঠে আসি আমাদের মধ্যে এক ধরনের কমপ্লেক্সিটি কাজ করে। এটাও আমাদের জন্য, অর্থাৎ আমাদের দিক থেকে একটা ইনসাইড ব্যারিয়ার যে আমি কি কাজটা করতে পারবো, ল্যাক অফ কনফিডেন্স, আমার দ্বারা কি হবে এটা। আমি হয়তো পুঁথিগত বিদ্যায় বড় হচ্ছি, বাট একটা জব করার জন্য কলিগদের সাথে কপিং মেকানিজম কেমন হবে, আমার ম্যানার কেমন হবে, বিহেভ কেমন হবে, আমার অ্যাটিটিউড কেমন হবে, আমার অ্যাপ্রোচ কেমন হবে, আমার দেন হচ্ছে যে যদি বলি যে আমার ওখানকার এনভায়রনমেন্টকে আমি কিভাবে অ্যালাউ করব। হ্যাঁ, এই জায়গাগুলোতে আসলে আমাদের প্রি জব স্কিল ট্রেনিং গুলোর একটা বড় ঘাটতি আছে, যে জায়গাগুলোর কারণে আমাদের যেটা হয় যে আমরা হয়তো একাডেমিক্যালি বড় হচ্ছি কিন্তু এই জায়গাগুলোতে যেহেতু বড় হতে পারছি না, তো সে কারণে বা ক্ষেত্রগুলো সীমিত, ফলে যেটা হয় যে আমাদের বিজ্ঞাপন প্রচুর আছে, অপরচুনিটি আছে, কিন্তু সেগুলো আমরা আসলে কোনোভাবে রিস্ক করতে পারছি না বা সিক করতে পারছি না। তো এই জায়গাটায় ইদানিং আলম ভাই যেটা বলছেন যে ওনরা শুরু করেছেন, BCC ICT ডিভিশন শুরু করেছে, এনজিও গুলো আমরা কিছু শুরু করেছি, এখন একটা কনসিডিয়াম প্রজেক্টও হচ্ছে যেখানে অনেকগুলো পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে, হয়তো ইদানিং এর কারণে অনেকটা বেশি বেড়ে গেছে। আমি হয়তো আরো বলবো আরেকটা পয়েন্ট আমাদের বলি যে এটা আসলে আমাদের একটা বড় ব্যারিয়ার, যে আমরা যারা প্র্যাকটিশনার আছি, আমি বলছি যে দৃষ্টি প্রতিবন্ধী এটা করতে পারবে বা শারীরিক প্রতিবন্ধী এটা করবে বা পারবে, বাক প্রতিবন্ধী এটা করতে পারবে। কোশ্চেন হচ্ছে যে আমরা যারা প্র্যাকটিশনার আছি, আমরা যারা অ্যাডভোকেট আছি, কিংবা আমরা যারা অর্গানাইজেশন আছি, আমরা কি নিজেরা আসলে ইকুয়ালি এটা প্র্যাকটিস করছি? তো আমরা যদি আসলে নিজেই প্র্যাকটিস করতে না পারি, তাহলে আমি আসলে কি করে বলবো যে আমার দ্বারা এটা সম্ভব? অর্থাৎ অন্যকে কিভাবে কনভিন্স করব? ভাই আপনারা নিছেন কয়জন? অনেক জায়গায় এরকম হয়েছে যে আমি যখন যাই বলি যে ভাই অমুককে নেন, বলছে আপনাদের ওখানে কয়জন আছে? তো এইটাও কিন্তু একটা ফ্যাক্টর যে আমাদের ডিসেবিলিটি এক্সপার্টিজ অর্গানাইজেশন গুলো, এজেন্সি গুলো, এদেরও বোধহয় একটু এখন আগায় আসার সময় হয়েছে। আমাদের INGOs গুলো, তাদেরও বোধহয় একটু সময় আসছে যে তারা অ্যাডভোকেট করছে গভর্নমেন্টের সাথে, কর্পোরেটের সাথে, অন্যান্য জায়গাতে, বাট তারা আসলে নিজেরা প্র্যাকটিসটা শুরু করছে কি। তো আমি যদি নিজে প্র্যাকটিস না করি তাহলে আমি নিজেও তো আসলে কনফিডেন্ট না, তাহলে আমি অন্যকে কিভাবে আসলে কনভিন্স করবো? এই সবকিছু মিলে আমাদের এখন একটা দৈন্যতা যাচ্ছে এবং দুর্ভাগ্যবশত তার সাথে যোগ হইলো এবার কোটা সংস্কার আন্দোলন, যে ক্ষেত্রে আমরা এখন বলতে পারেন যে একটা সুযোগ হাতে এসেও আবার বাইং মাছের মতো ছুটে গেল, আসলে আমরা ধরে রাখতে পারলাম না, জানি না আমরা আসলে এই সুযোগটা আবার কবে ধরতে পারবো। ফলে এটাও আমাদের জন্য একটা ব্যারিয়ার, জব স্পেসিফিকেশন নাই। তো আমি আবার সুযোগ পাইলে হয়তো বলবো। ধন্যবাদ। জাহাঙ্গীর ভাইয়ের কয়েকটা বিষয় আমি যদি ধরি, ওনার যে মূল আলোচনার ভেতর থেকে কয়েকটা ব্যাপার, একটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্ধারণ,
প্রতিবন্ধী ব্যক্তি মানেই দুস্থ, গরিব, দৈন্য, তার মূল্যায়ন হচ্ছে ওই নিচের তলায় ছুঁড়ে মেরে দেবো কিছু একটা, হাতে পেলে পেলো, না পেলে নাই, এরকম ভাবে একটা জায়গায় ফেলে রাখা। তার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের যুক্ততা, শিক্ষা মন্ত্রণালয়ের যুক্ততা, অর্থ মন্ত্রণালয়ের যুক্ততা, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন মন্ত্রণালয়ের যে যুক্ততা, তার বিশেষ কোনো আলোচনা নেই। এইটা যেমন একটা দিক। আরেকটা দিক হচ্ছে, তিনি বললেন যে যেমনি অপ্রতিবন্ধী ব্যক্তিদের যখন তারা একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন, তার কিন্তু চাকরির ক্ষেত্রে একটা আহ, যেটা বলে ইন্টার্নশিপ, অনেক ক্ষেত্রে পেইড, কিছু ক্ষেত্রে নন পেইড, এই সুযোগটা তৈরি হয়। এইটা কি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এই জায়গাটা আমরা কতটুকু নিশ্চিত করতে পারছি? আমাদের আজকের আলোচনার যে জায়গাটা, যে তার যে জবের যে তার জায়গা, সেই জায়গায় তার যে সঠিক অংশগ্রহণ বা তার কাজে জায়গা সে করার ক্ষেত্রে যে সেই জায়গাটাতে কোথায় বাধাটা, ঠিক কোথায়, এই বাধাগুলোকে আমরা নিরূপণ করতে পারছি? আবার আরেকটা ব্যাপার এসছে, যে আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা বলি যে উই আর অ্যাক্টিভিটিস্ট, হ্যাঁ, উই আর দ্য স্টেক হোল্ডার, আমরা বলি আমরা যারা স্টেক হোল্ডার, আমরা কি ঠিকঠাক ভাবে ওই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরি দেওয়া, তাদের কাজের জায়গাটা তৈরি করা, বা তাদের নিজেদের এনশিওর করতে পারছি? এই বিষয়গুলো, এই তিনটা বিষয় মূলত আলোচনায় এসছে। আমি একটু আলম ভাইয়ের কাছে আসবো। আলম ভাই, একটা বিষয় যেটা আমি একটু প্রথমে যেটা বলছিলাম, যে মন্ত্রণালয় স্পেসিফিকেশন, আমরা বলছি ইনক্লুশন ইনক্লুশন ইনক্লুশন, কিন্তু যখন প্রতিবন্ধী ব্যক্তিদের একটা জায়গায় আমরা রেখে দিয়েছি, এই যে মন্ত্রণালয় একটা ডিভাইডেশন করে দেওয়া, অন্য মন্ত্রণালয়ের সাথে তার যুক্ত, তার শিক্ষার ক্ষেত্রে শিক্ষার পুরো যে ক্যারিকুলাম বা শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত একাডেমিক বা হচ্ছে প্রশাসনিক, হ্যাঁ, এই টোটাল বিষয়টা, বা তার চাকরির ক্ষেত্রে বা তার চাকরির স্পেসিফিকেশন নিশ্চিত করার ক্ষেত্রে লোক প্রশাসন, কিংবা তাকে নিয়ে কোনো, যখন একটা নাগরিক নিয়ে বা একটা সেতু নিয়ে এটা পরিকল্পনা করা হয়, কিংবা দেশের যে কোনো ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব থাকে, তাহলে সেখানে যে একটা প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে ওই যুক্ত করা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমজাদ, হ্যাঁ শুনতে ঠিক আছে, পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। যুক্ত করা, সেই যুক্ত করার জায়গাটা তো ঠিক আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই। আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে আমরা বলি আন্তর্জাতিকভাবে ইউএনসিআরপিডিতে আমরা অনুস্বাক্ষর করেছি 2007 সালে। 2008 সাল থেকে আমরা কাজ করা শুরু করেছি। তারপর প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন আমরা 2013-তে করেছি। কিন্তু আমরা কি তাদের ক্ষেত্রে প্রত্যেকটা মন্ত্রণালয়, যেখানে নাগরিকের যেই ক্ষেত্রে যেই মন্ত্রণালয় কাজ করে, তার সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করতে পারিনি? এটা ঠিক কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আর কেন এই জায়গাটার এই মানসিকতা আমরা কবে ঠিক পাল্টাতে পারবো? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ, এবং আসলে সমস্যাটা আমজাদ তোমার কথার মধ্যে থেকে বেরিয়ে এসছে। আমাদের আসলে মূল সমস্যা যেটা, সেটা হলো যে আমরা আমাদের একটা ইনক্লুসিভ ল আছে, যে আমাদের যে একটা, যেটা 2013 সালে জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে, এটা একটা ইনক্লুসিভ অ্যাপ্রোচের ল। এটাকে নিয়ে আসলে আমরা সেইভাবে প্রচার করতে পারিনি। এই প্রচারের দায়িত্বটা আমাদেরও কিছুটা আছে, এবং মূল দায়িত্বটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। আমি কখনো কখনো প্রায় অনুষ্ঠানে ইদানিং বলে ফেলি, সেদিন প্ল্যানিং মিনিস্টারের সাথেও একটা এই ধরনের একটা ওয়েবিনারে আমি বলে ফেলেছিলাম যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়টা আসলে থাকা দরকার নাই, এটা একটা আমাদের জন্য একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। আইনের এমন আইনটা যদি আমরা পুরোপুরি দেখি, একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাবো যে প্রতিটি মন্ত্রণালয়ের কিন্তু এখানে দায়িত্ব আছে। আমি ইউএনসিআরপিডি তে নাই যাই, যদি ফিরে নাও যাই, কারণ যদিও ইউএনসিআরপিডি আমার একটা ব্যক্তিগত বড় অংশগ্রহণ আছে, তখন আমি জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ছিলাম, সেটা জাহাঙ্গীর এবং তোমরা অনেকেই জানো। এবং আইনটা যেটা হয়েছে, এটা একটা চমৎকার আইন। দুই একটা দ্বারা যদি আমরা বাদ দিই, তাইলে আমরা দেখবো যে এটা একটা চমৎকার আইন। আইনের যে বিধিমালা, সেটা আমি যদি না গিয়ে আমি যদি অ্যাকশন প্ল্যানে যাই, সেখান থেকে কিন্তু প্রতিটা মন্ত্রণালয়ে একটা অংশগ্রহণ আছে। এখন সমস্যা হচ্ছে যে দাঁড় নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছুই নাই, তারা সব করবে। এই সব করার যে একটা প্রবণতা তাদের মধ্যে কাজ করছে, এই কাজটা কিন্তু
তাদেরকে সরে আসতে হবে, এখান থেকে তাদেরকে সরিয়ে নিতে হবে। আমার মনে হয় না তারা সরে যাবে, তাদেরকে সরিয়ে নিতে হবে। এবং এটার জন্য আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে বা সরকার প্রধানের কাছে, আমাদের সরকার প্রধানের যেহেতু প্রতিবন্ধী বান্ধব একজন সরকার প্রধান, তার কাছে আসলে আমাদের বিষয়টা তুলে ধরতে হবে। আমি খুব অবাক হই, প্ল্যানিং কমিশন কোনো পরিকল্পনাই গ্রহণ করে না। ইদানিং প্ল্যানিং কমিশনের সাথে জাহাঙ্গীর কিছু কাজ করে সিডিডির মাধ্যমে, জাহাঙ্গীর হয়তো দেখতে পাচ্ছে এগুলো প্রবলেম ফেস করছে, তারা কিন্তু সব একসেপ্ট করতে চাচ্ছে প্রতিবন্ধী মানুষের প্রয়োজনগুলো, তাদের কিন্তু কোনো আপত্তি নেই, কারণ আমি ব্যক্তিগতভাবে কিছু কাজ করি তাদের সাথে। কিন্তু সমস্যা হলো ফাইনালি গিয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্র নেওয়ার মতো একটা বিষয় এসে দাঁড়িয়ে যায়, যেটা আসলে প্রতিবন্ধী মানুষের চলাকে বাধাগ্রস্ত করে। আবার আরেকটা জায়গায় যেটা হয় যে যদি বাজেট প্রণয়ন, অর্থ ছাড়া তো আসলে কোনো কিছু হবে না। অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় বলে দেন, আগের যেন বলতেন, উনিও বলেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তো কোনো ডিমান্ড আসেনি যে এই ক্ষেত্রে আমাদের দরকার, এই ক্ষেত্রে টাকা দরকার, এই ক্ষেত্রে টাকা দরকার। সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি করে, তারা ওই চ্যারিটির মধ্যে থেকে গেছে যে প্রতিবন্ধী মানুষকে তারা কিছু ভাতা দিবেন। এখন বোধহয় জাহাঙ্গীর 750 টাকা করে দেওয়া হচ্ছে, তাই তো এখন মাসে, এবং কিছু শিক্ষা ভাতা দেওয়া হয়েছে, সেগুলো আবার একটা পেলে আবার আরেকটা পাবে না, এই ধরনের কতগুলো বাধা তারা সৃষ্টি করে রেখেছে। কর্মসংস্থানে যেতে প্রতিবন্ধী মানুষের আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তেমন কিছু করার নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বছরে কয়জন প্রতিবন্ধী মানুষকে চাকরি দিতে পারে, তারা মনিটর করতে পারে, তারা পুশ করতে পারে বিভিন্ন মন্ত্রণালয়। এবছর শিক্ষা মন্ত্রণালয় 1,30,000 প্রাথমিক শিক্ষক নেওয়া হবে। আমি একটা এক্সাম্পলে যদি আসি, গত 3 মাসে প্রায় 90,600 অ্যাডভার্টাইজমেন্ট এসেছে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে। এরা তো মানুষকে চাকরি দিবে, আর যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে আমরা তো চাকরি পাওয়ার কথা, প্রতিবন্ধী মানুষরা। কিন্তু সবার মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে না, এটা সমাজ কল্যাণের কাজ, আমাদের কাজ না। শুধুমাত্র কয়েকটি মন্ত্রণালয়কে যদি আমরা আমি একটু সময় নিব, আমরা যদি একটু দেখি যে আইসিটি বিভাগের কথা জাহাঙ্গীর বলেছে, আমার প্রায় 10 বছর পর্যন্ত তাদের কাজের অভিজ্ঞতা, তাদের কাছ ক্ষেত্রে কিন্তু এটা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তারা প্রতিবন্ধী মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে, তারা আবার জব ফেয়ার করছে, এবং কম বেশি যাই হোক তারা কিন্তু চাকরির ব্যবস্থা করছে। এটা তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিছু করার নেই, কারণ এটা তো আইসিটি বিভাগ। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক দেবে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কি করবে? করবে তো শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়। তো এইরকম যদি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, প্রচুর জবের স্কোপ আছে। আমরা যদি প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টরের মধ্যে যদি একটা তুলনামূলক বিশ্লেষণ করি, প্রাইভেট সেক্টরে জব করে আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা কখনো 2 বছর 3 বছর বেশি জবটা কন্টিনিউ করতে পারে না, কারণ এটা তাদের একটা নির্দিষ্ট প্রজেক্ট বেসড বা তাদের একটা নির্দিষ্ট কাজের জন্য প্রতিবন্ধী মানুষকে জব দেওয়া হচ্ছে। সরকারি চাকরি মানে তার লাইফ লং সিকিউরিটিটা আমরা এনশিওর করতে পারি। তার মানে এই না যে আমরা প্রাইভেট সেক্টরে জব করবো না, অবশ্যই আমরা প্রাইভেট সেক্টরে জব করব। তো এই যে বাধাগুলো, সেই বাধাগুলোকে আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যদি তাদের এই শুভবুদ্ধি না হয়, তারা যদি না বুঝে যে আমরা বাংলাদেশের প্রতিবন্ধী মানুষের জন্য এককভাবে কিছু করার ক্ষমতা রাখি না, তাহলে কিন্তু প্রতিবন্ধী মানুষের কপালে আসলে দুর্ভোগ আছে, আমার কাজের অভিজ্ঞতার আলোকে আমি বলি। দ্বিতীয় বিষয় হলো প্রতিবন্ধী মানুষের সংখ্যাটা কত, পরিকল্পনাটা কত, কি সরকারের পরিকল্পনাটা কি? সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর রিসেন্টলি যেই প্রতিবন্ধীদের শনাক্ত করেছে, শব্দটা কিন্তু শনাক্ত, তার সংখ্যা প্রায় 22 লক্ষ। আমি আজকে সকালের ঘটনা জানি, 22,21,000 সামথিং। কিন্তু তারা বলছে যে আমরা সব জরিপ করে ফেলেছি, জরিপ তাদের কাজ না। এবং এটা যে প্রজেক্টটা যখন তৈরি হয়, আই ওয়াজ পার্ট অফ দ্যাট, এটা ছিল শুধু তারা শনাক্ত করবে এবং আইডি কার্ড দিবে। কিন্তু এখন তারা বলছে যে আমরা বাংলাদেশে সব প্রতিবন্ধী মানুষকে আইডেন্টিফাই করে ফেলেছি, আমরা খুঁজে পেয়েছি। এইটা একটা চরম প্রতারণা প্রতিবন্ধী মানুষের সাথে, কারণ তারা আইডেন্টিফাই করেছে এবং 18 লক্ষ মানুষকে কার্ডও দিতে পারেনি। সুতরাং তারা আবার বলা আছে যদি কার্ড না থাকে প্রতিবন্ধী মানুষের, এই প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইনে যে সুযোগ সুবিধা আছে অথবা অন্য কোনো আইনে যদি কোনো সুযোগ সুবিধা থাকে, প্রতিবন্ধী মানুষ সেটা পাবে না যদি তাদের কার্ড না থাকে। অর্থাৎ কোথায় জবের জন্য যদি আমি চ্যালেঞ্জ করতে যাই, ইভেন যদি আমি হাইকোর্টে যাই, যে আজকের যে অ্যাক্টটা আছে, সে অ্যাক্টের
ওই 31-6 দ্বারা আমাকে বাধাগ্রস্ত করবে যে আপনার তো কার্ড নাই, আপনি কি করে চ্যালেঞ্জ করতে আসছেন। এই যে পদে পদে বাধাগুলো আমলারা সৃষ্টি করে রেখেছেন, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আবার যারা চাচ্ছেন, যেমন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, তারা কিন্তু বেরিয়ে আসছেন, আইসিটি বিভাগ তারা কিন্তু বেরিয়ে আসছেন, এবং আমি খুব আনন্দের সাথে বলি যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছেন। তারা প্রতিবন্ধী মানুষকে জবও দিচ্ছেন এবং প্রতিবন্ধী মানুষকে, ছেলে মেয়েদেরকে তার স্কুলে ভর্তি করিয়েছেন। এই বছরের জানুয়ারি পর্যন্ত 1,21,000 ছাত্রছাত্রী তারা ভর্তি করিয়েছেন, 58,000 শিক্ষককে তারা প্রশিক্ষণ দিয়েছেন। হ্যাঁ, এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আজকের আয়োজক যেহেতু আমাদের দৃষ্টি প্রতিবন্ধী আমার ছোট ভাইয়েরা এবং আমাদের বোনরা, আমি বলতে পারি যে তারা খুব জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। জব যা পাচ্ছে তার মধ্যে অধিকাংশ শারীরিক প্রতিবন্ধী এবং বেশ কিছু শ্রবণ এবং বাক প্রতিবন্ধী মানুষও ইদানিং জব পাচ্ছে। জবের ক্ষেত্রটা প্রতিবন্ধী মানুষের জন্য অনেক চ্যালেঞ্জ। আবার জব দেওয়ার পরেও তারা কন্টিনিউ করতে পারছে না। যে কথাটা জাহাঙ্গীর অনেকগুলো উদাহরণ এখানে দিয়েছে, সেখানে যদি আমি না যাই, যে অ্যাক্সেসিবিলিটি যদি এনশিওর করা না হয়, কাজের পরিবেশটা যদি এনশিওর করা না হয়, আমি কোথায় কাজ করবো, সারাদিনে ওয়াশরুমে যেতে পারবো না, এমন জায়গায় কি করে কাজ করবো যদি আমি হুইল চেয়ারে থাকি। দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটি কত দূর থেকে এসে ওইখানে কাজ করতে পারবে যদি তার যাতায়াত ব্যবস্থা না থাকে। এই সমস্ত সমস্যাগুলো আছে। তবে আমাদের একটা জিনিস আমি বলে এই পর্যায়টা আমি শেষ করব, সেটা হলো যে আইসিটি ডিভিশন একটি সফটওয়্যার তৈরি করছে। সেখানে একটি ই-লার্নিং সেন্টার আছে, যেখানে প্রায় 400 কন্টেন্ট আছে, যেখানে প্রতিবন্ধী মানুষের যে কোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি সেটা সে পড়াশোনা করতে পারবে এবং সেখানে পরীক্ষা দিয়ে সে সার্টিফিকেটও পেতে পারবে। ওই সিস্টেমটা আছে, আমি পুরোটাতে এখানে যাব না, আজকে সেই সুযোগ হবে না। ভাই আবার একটু বলি, আমরা এই আলোচনাটায় যাব, তার আগে আমরা একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাই। জাহাঙ্গীর ভাই, আপনি যে কথাটা বলছিলেন, আমি যদি এই জায়গাতে আবার একটু ফিরে আসি, যেটা হচ্ছে যে নাগরিকের জন্য পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে, নাগরিকের জন্য প্রশাসনিক ভিত্তি গঠনের ক্ষেত্রে, নাগরিকের জন্য শিক্ষার যে বিভিন্ন দিক গঠনের ক্ষেত্রে যে পরিকল্পনা হয় বা যে ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়, তার সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের চিন্তার জায়গাটা বা প্রতিবন্ধী ব্যক্তির যে অংশগ্রহণ নিশ্চিত করা দরকার, সেই জায়গাটাকে আদৌ আমরা সরকারি বা বেসরকারি পর্যায়ে নিশ্চিত করতে পারছি? জাহাঙ্গীর ভাই, শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, যেটা ধন্যবাদ আমজাদ। আমি যেটা বলছিলাম যে বিশেষ করে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী এবং বাকশ্রবণ প্রতিবন্ধীদের একটা বড় অংশ যারা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থেকে বা এডুকেশন সিস্টেম থেকে বের হয়ে আসি, আমাদের একটা বড় ব্যারিয়ার হচ্ছে যে আমরা নিজেরাও অনেক অংশে রিজার্ভ, যে আমরা সবসময় আমাদের মতো করে পরিবেশ খুঁজি। কিন্তু আমরা ভুলে যাই যে এডুকেশনের মানেই হচ্ছে যে বর্তমান বা বিদ্যমান পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে শেখা। ওইখানে আমাদের একটা বড় দূর্ণতা থেকে যায় যে আমরা আসলে যেহেতু মেইন স্ট্রিম থেকে বেসমেন্টটা বা ভিত্তিটা গড়ে আসতে পারি না, ফলে আমরা আসলে একটা কমপ্লেক্সিটিতে ভুগি। আমরা অনেক সময় বলি এটা শুধু প্রতিবন্ধী মানুষ না, এখানে সুমাইয়া আপা আছেন, উনিও হয়তো ফিল করেন যে মেয়েরা যখন মেয়েদের স্কুলে পড়ে আর ছেলেরা ছেলেদের স্কুলে পড়ে, কলেজে গিয়ে যখন ছেলে মেয়ে একসাথে দেখা হয় তখন কিন্তু কোপ করতে বেশ খানিকটা সময় নেয়। তো বিষয়টা আসলে আমাদের বেলায় ওই অমনই ঘটে। এটা আমাদের একটা বড় ব্যারিয়ার হিসাবে কাজ করে। আমরা মনে করি যে আমাদের মতো পরিবেশ না হইলে আমরা কাজ করতে পারবো না, যেটা আলম ভাইও বলেছে। যে কারণ আমি একটা উদাহরণ দিই, আলম ভাইরাই অনেক চেষ্টা করে অনেক মানুষকে ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গাতে জব অপরচুনিটি খুঁজে নিয়ে আসতেছে। আবার যখন তাকে জবে ওইখানে পাঠানো হচ্ছে তখন বলতেছে আমি এমএ পাস করছি, আমি 8,000 টাকা দিয়ে চাকরি শুরু করব। তার মানে আমি আসলে বর্তমান যে প্রেক্ষাপট বা পরিস্থিতি সেইটা আসলে উপলব্ধি করতেও অনেক সময় ব্যর্থ হই, আমি বলতে আমরা। তো এই জায়গাতে যেটা হবে যে পরিকল্পনার পার্ট আমাদের হতে হলে আগে আমাদেরকে সংগঠিত হইতে হবে। আলম ভাই যেটা বলছে যে পৃথিবীর অনেক উন্নত দেশে বোধহয় এত চমৎকার একটা আইন নাই, এত সুন্দর একটা কর্ম পরিকল্পনা নাই। এবং আমি যদি ভুল না জানি যে 2013-র পরে অলমোস্ট যতগুলো আইন হয়েছে, প্রত্যেকটা আইন বা নীতিমালায় প্রতিবন্ধী মানুষকে কোথাও না কোথাও পজিটিভলি অ্যাড্রেস করেছে।
2011-তে যে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা হয়েছে আপনারা জানেন, যেখানে এই দেশের যুব সমাজকে তথাকথিত বা পুঁথিগত বিদ্যার পাশাপাশি তাদেরকে কারিগরি বা বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমেও তাদেরকে শিক্ষিত করা হবে। সরকার সেই দিকে আগাচ্ছে এবং সেটাকে মাথায় রেখে 2015-তে এসে প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন কৌশলপত্র আবার আলাদা করে করা হয়েছে, যেটা নারীদের জন্য একইভাবে করা হয়েছে, কারণ পিছিয়ে আছে জেন্ডার ইস্যুতে নারী, আর এদিকে হচ্ছে প্রতিবন্ধী মানুষ একটা বড়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যারা ডিজেবল পিপল অর্গানাইজেশন বা ডিপিও অথবা আমরা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে যুব সমাজরা বেরোয় আসতেছি, আমরা কিন্তু এই সুযোগ সুবিধা সম্পর্কে নিজেরাও ওয়াকিবহাল না। কেন না? কারণ আমাদের অন্তর্ভুক্তির জায়গাগুলো খুব কম। আমাদের এইখানে আসলে যারা জানাচ্ছেন তারাও আমাদেরকে ওইভাবে করে জানাচ্ছেন না। এটা একটা বড় জায়গা। সো ফলে হয় কি যে অন্য অন্য মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টে যে অপরচুনিটি গুলো আছে সেটা আমরা ঠিক করতে চাই না। দ্বিতীয়ত আরেকটা বড় সমস্যা হয় যে অন্য গভর্নমেন্টের যে সার্কুলার গুলো থাকে বা এনজিও বা কর্পোরেটের যে সার্কুলার গুলো থাকে সেটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে প্রবেশগম্য হয় না, অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করাটা দুরূহ, আবার অ্যাপ্লাই করতেও আমরা অনেক ক্ষেত্রে চাই না। আমি মনে করি যে আমার জন্য সুইটেবল জব যেটা সেটাই আমি করব, আমি অন্য জায়গায় যাব না। যেমন আমি উদাহরণ দেই যে আমাদের অনেক বন্ধু, আমি ইভেন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের মধ্যেই অনেককে নাম নাই বলি, যে তারা প্রাইমারি এডুকেশনে চাকরি পেয়েছে, ওখান থেকে ছেড়ে দিয়ে সমাজ কল্যাণে ঢুকেছে। এখন এটা আসলে কি সেন্স দিচ্ছে? সেন্স দিচ্ছে যে এরা প্রতিবন্ধী মন্ত্রণালয়ে যাবে, এরা মেইন স্ট্রিমে খাপ খাওয়াই চলতে পারে না। তাহলে আমরা কি করতেছি? আমরা যে জায়গাটা ছেড়ে দিয়ে আসছি সেই জায়গাটা কি অন্য কেউ নিতে পারতেছে? আবার অনেক সময় আমরা অনেক প্রতিবন্ধী মানুষকে, আমি সাইদুল ভাই, এই আলম ভাই, আমরা যখন কাজ করি প্রতিবন্ধী মানুষের জন্য ক্ষেত্র তৈরি করি, দুই একজনকে দেওয়ার পরে আবার কানে কানে বলে, ভাই একটা অনুরোধ, এখানে আর কাউকে দিয়েন না, তাহলে কিন্তু আমি ছেড়ে দিব, মানে এক ধরনের হুমকি। তার মানে কি এই জায়গা থেকেও আমাদেরকে আসলে বের হয়ে আসতে হবে। তো আমি একটা কথা শুরুতেই বলছিলাম যে আমাদের বিদ্যমান বা আরোপিত বাধা এটা আসলে সারা জীবনই থাকবে। দৃষ্টিভঙ্গি নেতিবাচকও সারা জীবন থাকবে, অবকাঠামোগত ব্যারিয়ারও আমরা আশা করতে থাকবে, পলিসি ব্যারিয়ারও রাতারাতি পরিবর্তন হবে না। তাহলে আমরা অধিকারগুলো পাওয়ার জন্য আমাদের যে দায়িত্ববোধ এটাকে আরো বেশি জাগ্রত করতে হবে। এবং আমি যদি একটা উদাহরণই দিই, যে গত ডিসেম্বরে বা অক্টোবরে আমি জাহাঙ্গীর কম্পিউটার প্রযুক্তির কতটুকু জানতাম? আমি আসলে চিন্তাও করতাম না যে জুম, গুগল মিট অথবা টিম অথবা স্কাইপি ব্যবহার করে এরকম করে অনলাইন ট্রেনিং করতে হবে, মিটিং করতে হবে, কনফারেন্স করতে হবে। বাট এই 7-8 মাসে কিন্তু আমাকে সেই সুযোগটুকু অর্জন করতে বাধ্য করেছে। আমার ধারণা যে মুখলেস আমজাদ এটা আপনাদের জন্য সমভাবে প্রযোজ্য। তার মানে কি, সিস্টেমের সাথে যদি আমরা কোপ করতে না পারি তাহলে কিন্তু আমরাও টিকে থাকতে পারবো না। তো সেই স্পিড এবং সেই স্পৃহা, কমিটমেন্টটাও কিন্তু আমাদের মধ্যে আসলে জাগ্রত করতে হবে, থাকতে হবে। তো আমাদেরকেও খোলস ছেড়ে বের হয়ে আসতে হবে, এই বাধাগুলোকে মেনে নিয়েই বাধাগুলোকে জয় করতে হবে এবং অন্য অন্য এজেন্সি গুলোর কাছে আরো আমাদেরকে নক করতে হবে, এবং সেটা বিচ্ছিন্ন ভাবে না, সম্মিলিত ভাবে। আলম ভাই একদিন গেল, আমি একদিন গেলাম, আপনারা একদিন গেলেন, আচ্ছা ঠিক আছে ভাই আপনাদেরটা দেখছি, কিন্তু আমরা যদি 3টা এজেন্সি একসাথে যেতে পারি তখন কিন্তু সে দলটা ভারী হয়, আমরা তখন কি ইস্যুগুলো রেইজ করতে পারি। আর মেইন স্ট্রিমের যে পরিকল্পনা প্রক্রিয়াগুলো আছে সেক্ষেত্রে আমরা ওই জায়গাগুলোতে আমাদের জন্য কিন্তু খোঁজাও হয়। আমি জানি যুব উন্নয়ন আমাদেরকে খুঁজছে, মৎস্য প্রাণী সম্পদ বিভাগ আমাদেরকে খুঁজছে, অর্থাৎ খুঁজছে বলতে অ্যাক্সেস আছে, এখানে কিন্তু তারা ট্রেনিংও করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আলম ভাই একটা ভালো পরিবেশও তৈরি করেছে, উনি এই একযোগ ফাইট করে, সেখানে কিন্তু এখন জেলা জেলায় এমনকি প্রতিবন্ধী মানুষদের জন্য আলাদা কোর্স অফার করে। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা নিজেরা কতটুকু রেসপন্সিভ হচ্ছি। এনজিও দের মধ্যেও আমি যদি বলি দুই একটা, যেমন কিছু এনজিও আছে যারা তাদের ভোকেশনালে এখন নিচ্ছে, ডিপ্লোমা ইন এডুকেশন যেটা আছে আপনারা জানেন, যা ভোকেশনাল, সেখানে 5% কোটা আমাদের আছে। এখন আমি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় খুঁজি, আমি কেন এই কারিগরি বিদ্যার দিকেও ধাবিত হচ্ছি না, প্রযুক্তিগত বিদ্যার দিকেও ধাবিত হচ্ছি না? তাহলে জাহাঙ্গীর আমি ভাই, কি শুধুমাত্র বই পড়ে জ্ঞান অর্জন করেই আগাতে পারবো? তো এই জায়গা আমি শেষ করছি। তো আমার মনে হয় যে এই পরিকল্পনা প্রক্রিয়ায় আসলে আমাকে কেউ ডাকবে না, আমাদের মনে হয় যে নিজেদেরকেই আসলে আগায়ে আসতে হবে। আমরা যদি আসলে আগায়ে না যাই তাহলে আমরা আসলে ক্রমাগত ভাবে আরো পিছিয়ে যাবো। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে।
সুমাইয়া আপা, আপনি এতক্ষণ ধরে দুজনের আলোচনায় শুনছিলেন যে একজন বলছিলেন যে মন্ত্রণালয়গুলোতে আমরা যে যাব, একটা জায়গায় হচ্ছে যে একটা মন্ত্রণালয় তার নিজের দায়িত্বটা যা বা তার পক্ষে যতটুকু করা সম্ভব তার বাইরে গিয়ে তার একটা এখতিয়ার সে রেখে দিয়েছে। এটা জি জি যেমন ঠিক, তার পাশাপাশি আবার এটাও ঠিক যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের মানসিকতার জায়গাটা যে পরিবর্তনের জায়গা, আমার গণ্ডি থেকে আমি বেরোবো না, এই জায়গাটাও একটা জায়গা। তাহলে আমাদের যে বেরিয়ে আসার যে পথ, তাহলে সেই ওয়েটা ঠিক কি? আমরা বলি যে আমরা এই ইকুয়াল হতে চাই, আমরা একসাথে দাঁড়াতে চাই, সমাজের প্রত্যেকটা স্তরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, আমরা সেটা বলছি ঠিক, কিন্তু নিজেদের এই জায়গাটা থেকে বের করে এখনো আনতে পারছি না। ঠিক অন্তরাটা কোথায় আপা? আমার যেটা মনে হয় যে ইকুয়াল রাইটস যদি আমি ক্লেম করতে চাই, তাহলে আমাকে সম ক্যালিবারে আমাকে তৈরি করতে হবে। আমি যাতে আমার যেন ইকুয়াল কোয়ালিফিকেশন, ইকুয়াল কম্পিটেন্সি, ইকুয়াল স্কিল, আমি বলবো ইকুয়াল হলে হবে না। আমাদের নর্মাল মানুষ যা পারে, আমি নর্মাল বলছি এই কারণে কারণ সমাজ একটা বলে নর্মাল, আরেকটা হলো অ্যাবনর্মাল। প্রতিবন্ধীদের এই অ্যাবনর্মাল এই ওয়ার্ডটা ইউজ না করলেও এই ক্যাটেগরিতেই সমাজ দেখে। তো নর্মাল যারা সাইটেড তাদের ক্ষেত্রে আমি বলবো, বা যাদের সব অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, তাদের মতে যেটা হচ্ছে যে প্রতিবন্ধী হলে শুধু হবে না, তাদেরকে এক্সট্রা ক্যালিবার থাকতে হবে, তাদেরকে নিজেদের বেস্ট প্রুফ করতে হবে, বেস্ট প্রুফ করে সকলের সঙ্গে ইকুয়ালি কম্পিট করে সে বার হয়ে আসতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যেটা সবসময় বলবো, যে নিজের গণ্ডিতে থাকা। নিজের গণ্ডিতে থাকলে কখনো যে আপনি বেরোতে পারবেন না। আপনাকে ফ্লেক্সিবল হতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনাকে আপনার সব বাধা বিপত্তি উপেক্ষা করতে গেলে আপনার পছন্দ মতো হবে না, আপনার সমাজের পছন্দ মতো চলতে হবে, বুঝতে হবে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, সবার মতো হওয়ার চেষ্টা করতে হবে এবং মেইন স্ট্রিমের সঙ্গে মিলে যেতে হবে। নিজেদের আইসোলেট করে রাখলে সমাজও সেরকম আইসোলেট করেই রাখবে। এবং আমরা যে স্পেসিফিক ট্রিটমেন্ট, যে ডিসেবলড, আমি বলবো যে প্রত্যেকেরই ডিসেবিলিটি আছে কম বেশি। একটা হচ্ছে আমাদেরটা দেখা যায়, আর যারা আছেন, যারা ডিসেবল বলেন, আমাদের যে লেবেলটা দিয়েছেন, তাদেরটা দেখা যায় না, তাদেরও অনেক ডিসেবিলিটি আছে। তো সকলেরই প্রতিবন্ধকতা আছে কোনো না কোনো ভাবে। তো সেই প্রসঙ্গে যাচ্ছি না, যেটা আমি বলতে চাই যে সমাজে যে মানুষজন যে ডিসেবল বলছে, আমি বলবো যে আমাদেরকে ডিসেবল না দেখে যদি তারা একটু নর্মাল হিউম্যান বিং কনসিডার করে এবং সব সিটিজেনদের যেই চোখে দেখে, যেই স্টেটাস দেয়, সেই ব্যাপারে যদি মানুষ ফোকাস করে, তাহলে আমার মনে হয় যে এই আইসোলেশন থেকে বার হওয়া সম্ভব। আরেকটা হচ্ছে গ্রুমিং এবং ট্রেনিং। আমাদের ট্রেনিং হতে হবে এমন এনভায়রনমেন্টে, প্রতিবন্ধীদের সঙ্গে না, নর্মাল পিপলরা যেভাবে চলাফেরা করছে, সাধারণ জনগণ যেভাবে চলে, এটা যদি আমরা ছোট থেকে যদি তৈরি হতে পারি এইভাবে করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকটাই কম্পিটেন্ট হয়ে যাব। যেমন আমার মার একটা উদাহরণ আমি দিই। আমার মা কিন্তু কখনোই আমাকে বুঝতেই দিত না যে আমার চোখের কোনো সমস্যা আছে। মা বলে, না না না, ও কিছু না, তুমি পারবা, তুমি পারবা। এই যে একটা পজিটিভ রিইনফোর্সমেন্ট, এনকারেজমেন্ট, এটা কিন্তু খুব দরকার। আমরা মনে হয় যে আমরা অনেকেই বোধহয় এই এনকারেজমেন্টটাই হয়তো পরিবার থেকে পাই না, বা আমরা যে ইনস্টিটিউশন গুলোতে পড়ি, আমি তো ইনস্টিটিউশন থেকে কখনোই পাইনি সো লেখাপড়ার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে একটু এনকারেজমেন্ট পরিবার থেকে, আমাদের স্কুলগুলো থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছেন শিক্ষকরা, ওনারা যদি আমাদের মন মানসিকতা বুঝে, ওনারা যদি স্কিল অ্যাকোয়ার করতে পারে এবং আমাদেরকে বুঝে যদি ওনারা আমাদের মতো করে যদি আমাদের পড়াতে পারে, এবং আমরা যদি মানিয়ে যদি সাধারণ মানুষের সঙ্গে চলতে পারি, আমার মনে হয় আমাদের জন্য এটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর একটা ব্যাপার বলবো, যে
আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে টেকনোলজি। আমাদের মতো কিন্তু টেকনোলজিতে কম্পিটেন্ট খুব কম মানুষই আছে। দেখবেন আমরা আলহামদুলিল্লাহ জস চালাচ্ছি, এনভিডিএ চালাচ্ছি। আমাদের সঙ্গে টেকনোলজির সম্পর্ক সবচেয়ে বেশি, কারণ আমরা এটা দিয়ে চলি। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা জুম কিভাবে চালাতে হয় সেটা কিন্তু আমরা ধরে ফেলেছি। আমরা গুগল মিট কিভাবে ইউজ করে ক্লাস নিতে হয় খুব কম সময়ের মধ্যেই কিন্তু ধরে নিয়েছি ব্যাপারটা। তা আমার মনে হয় যে আমরা যেহেতু এতটাই টেকনোলজিক্যালি স্যাভি, সেহেতু আমি বলবো যে আমাদের এই জিনিসটা ইউটিলাইজ করে নিজেদেরকে এমন ভাবে তৈরি করা যাতে আমরা সাধারণ মানুষের সঙ্গে মিশে চলতে পারি, এবং আমাদের সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে থাকা কিন্তু খুব দরকার, রাদার দেন আমরা নিজেদেরকে প্রতিবন্ধী হিসাবে ক্লেম করা। এবং আমরা দেশের কাছ থেকে কিন্তু প্রতিবন্ধীর স্বীকৃতি চাই না, আমরা কিন্তু নর্মাল সিটিজেনের স্বীকৃতি চাই, কারণ প্রতিবন্ধী বললেই মানুষের চোখটা একটু অন্যদিকেই চলে যায়। তো ধন্যবাদ। আহ সুমাইয়া আপাকে অসংখ্য ধন্যবাদ বিষয়গুলোকে তুলে আনার জন্য। আমি একটু এই পার্টিকুলার আলোচনার দিক থেকে একটু সরে যাই। জাহাঙ্গীর ভাই, আপনি একটা কথা বলছিলেন যে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে চাকরি দিতে চায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে দিতে চায়, কিন্তু আবার বলে যে আমি তো অন্ধ ব্যক্তির চাই নাই, আমি তো বোবা ব্যক্তিকে চাই নাই, আমি তো একজন হুইল চেয়ার ব্যক্তিকে চাই নাই। ইদানিং অনেকগুলো জব ফেয়ার হচ্ছে, প্রত্যেক বছরই জব ফেয়ার গুলো হচ্ছে, অনেক পরিমাণে সিভি পড়ছে। অনেকের কাছ থেকে আমি মানে যেহেতু ব্যক্তিগতভাবে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে যারা সিভি দিয়েছে, আমি এখনো কোনো জব ফেয়ারে সিভি দিই নাই, হ্যাঁ সিভি দিয়েছে। আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে বলেছে যে মানে এটাও দেখেছি যে বিশেষ কোনো দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের যে এমপ্লয়মেন্টের জায়গায় এই জব ফেয়ার গুলোর মধ্য দিয়ে হয় না, বা এখনো পর্যন্ত খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে যে জব তৈরি হয়েছে এই জব ফেয়ার গুলোর মধ্য দিয়ে, এটা আমরা দেখতে পাই না। এটা একটা মানে অন্তরাটা ঠিক কি ওই ওই মানসিকতায়, নাকি এর সাথে আর অনেক কিছু যুক্ত? এমনও একজন বন্ধুর কাছে শুনেছি যে এই সিভি গুলোর মধ্যে রেফারেন্স দেখা হয়, কিন্তু ওই ব্যক্তিটার আবার হয়তো ডিসেবিলিটি দেখা, কিন্তু তার যে মেরিট, সেই মেরিটটাকে প্রকাশ করবার কোনো জায়গা তৈরি করা হয় না। ঠিক সমস্যাটা কোথায়? ধন্যবাদ আমজাদ। আমি আগেই বলছিলাম যে যে বিষয়টা হয় কি, যে ধরে নেন আমি যদি ওভাবেই তুলনা করি, আমার গুরু আলম ভাই এখানে আছেন, আমরা দুইজন প্রতিবন্ধী মানুষ একসাথে কোথাও গেছি। এখন আমি যদি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে যাই, ধরেই নিতে হবে যে ওনাকে ধরে নিয়ে যাইতে হবে, পড়ে দিতে হবে, দেখাই দিতে হবে, করে দিতে হবে, লিখে দিতে হবে, অনেক কিছু করে দিতে হবে। মানে এটা হচ্ছে অজানা, মানে কি বলে, অজ্ঞতা বশত বা একটা ইন্টেনশন ওইভাবে করে কাজ করে। ঠিক আমার সাথে যদি আলম ভাই থাকে, ধরে নিতে হবে যে ওনার একটু পায়ে প্রতিবন্ধিতা আছে, উনি তো বাকি সব কাজই করতে পারে। তো বিষয়টা আসলে এরকম হয়, একজন হুইল চেয়ার ইউজার যখন যায়, আরেকজন দৃষ্টি প্রতিবন্ধী যায় যায়, কিন্তু ওই তো হুইল চেয়ার ইউজারকে তো একটু নিয়ে গেলেই হয়ে যায়, এক জায়গায় নিয়ে বসাই দিলেই সব হবে। দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়ে গেলে তো হবে না, তাকে সব হাতে উঠাই করে দিতে হবে। মানে প্রবলেমটা যেটা আমাদের আগে সুমাইয়া আপাও বলছিল যে দুই দিক থেকেও হয়। যে যে জিনিসটা হয়েছে যে আমরা ছোট থেকে যেমন আমরা নিজেরা একটু কোপ করতে পারি কম, অনেক ক্ষেত্রে হয় কি যে অন্য প্রতিবন্ধীদের তুলনায় আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট গুলো কম্পারেটিভলি বেশি, এবং সেটা প্রাইমারি আপ টু সেকেন্ডারি পর্যন্ত অনেক ক্ষেত্রে আমরা যাই। তো ফলে হয় কি, আমাদের ওইটা একটা ধন্যতা হিসাবে আমি মনে করি কাজ করে। এটার উদাহরণ হিসাবে বলি যে সিডিডিতে আমিও প্রচুর ট্রেনিং করি, আমি অনেক সময় প্রতিবন্ধী বন্ধুদেরকে ডাকি। তো দেখা গেল যে আমাকে আগেই ফোন করে বলে, এই ভাই আমার জন্য ওই অমুকে আসবে না, তার সাথে দিও। তা আমি বলছি না, আমি দুই প্রতিবন্ধী এক রুমে দিব না। কারণ আমি 5 দিন ট্রেনিং করব, আমি এইভাবেই চাই যে একজন প্রতিবন্ধী মানুষের অবস্থাটা আরেকজন অপ্রতিবন্ধী মানুষ জানুক, বুঝুক। সেই 5 দিনে দুইজনের মধ্যে একটা চেঞ্জ আসুক। প্রতিবন্ধী মানুষের মধ্যে চেঞ্জ আসুক যে অপ্রতিবন্ধী মানুষের বিহেভ কেমন, আচরণ কেমন, কি করা উচিত। আবার ঠিক অপ্রতিবন্ধী মানুষের মধ্যেও চেঞ্জ আসুক যে ও সেপারেট কেউ না। যেমন আমি একটা উদাহরণ দিই যে আমাদের অফিসে রাসেল নামে একজন জব করে, ওনার 2 বাহু থেকেই 2 হাত নাই, উনি পা দিয়া লেখেন এবং দৈনন্দিন জীবনের প্রায় সব কাজই পা দিয়াই করে। তো প্রথমে ব্র্যাকে ঢুকেছিল, গণসাহায্য সংস্থায় আর কি, গণস্বাস্থ্য কেন্দ্রে ঢুকেছিল। সিডিডি তে যখন গেল, আমরা প্রথমেও অনেক সময় চিন্তা করলাম যে পা দিয়ে এটা কেমন করে করে, পা দিয়ে কাপ ধরে, পা দিয়ে সব এই রাখে, কলম ধরে, ইত্যাদি ইত্যাদি। তো
ধরেন আবার আমাদের নিজেদেরও একটু ইয়ে লাগতো, আচ্ছা ও পা দিয়ে আমার কাপটা ধরছে এটাই আমি খাবো, পা দিয়ে প্লেটটা ধরছে, চামচ ধরছে এটাই আমি খাবো। মানে এই অবস্থাগুলো প্রথম কিছুদিন আমাদের, আমি প্রতিবন্ধী মানুষ হিসেবেও কিন্তু ছিল। আমাদের এক সহকর্মী মহিউদ্দিন একদিন আমাকে বলেই বললো যে, জাহাঙ্গীর ভাই আপনাকে কিছু মনে না করলে আপনি একটু রাসেলকে জিজ্ঞাসা করেন ও টয়লেটের কাজগুলা কিভাবে করে। তার মানে দেখেন এই যে ডাইভার্সিটি মিথস্ক্রিয়ার অভাবে আমরা কিন্তু নিজেদের মধ্যেও কমপ্লেক্সিটিতে ভুগি। তো এখন রাসেলের বেলায় এমন হয় যে ও খেতে বসতে আমাদের নারী সহকর্মী পাশে বসে আছে, আপা কাউকে ডাকবেন আমি একটু পানি খাবো, কেন আমি খাওয়াই দিলে চলে না? তার মানে দেখেন এই প্র্যাকটিসটা কখন হয়েছে যে সে নারী, সে পুরুষ, সে প্রতিবন্ধী, সে অপ্রতিবন্ধী, অথচ মুখে এক হাতে গ্লাসটা তার ধরে রাখতেছে। তো এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার দায়িত্বটা কিন্তু দুই পক্ষের, এবং যে কারণে আমি বলছি যে টুইন ট্র্যাক অ্যাপ্রোচ বা দ্বিমুখী উন্নয়ন পন্থা, অর্থাৎ আমরা যখন ডিপিওদেরও দায়িত্ব হচ্ছে বা প্রতিবন্ধী মানুষদের সংগঠনেরও দায়িত্ব হচ্ছে মেইন স্ট্রিমের সাথে মিশে গিয়ে কাজ করা। মেইন স্ট্রিমকেও আহ্বান জানাইতে চাই যে তারা আমাদেরকে সাথে নিয়ে কাজ করে, কারণ আমরা বলছি নাথিং অ্যাবাউট আস উইদাউট আস, এই কথাটা আমরা বলছি, কিন্তু আবার আমরা একলা চলো নীতিতে বিশ্বাস করি, এরা আবার আমাদেরকে ইয়ার জায়গা থেকে দেখতে আসে। তো সেইখান থেকে আসলে দূরত্ব কমতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে একটা বাচ্চা শিশু যখন হাঁটা শিখে, দেখবেন যে সে আদো আদো করে দাঁড়ায়া, বাবা বা মা যখন আসে সে মাথাটা উঁচু করে দিয়া দুইটা হাত উঁচু করে দেয়। কেন দেয়? আকর্ষণ করে বা আমন্ত্রণ জানায় যে তুমি আমাকে উপরে তোলো, ধরো। তো এখন ওই শিশুরা যখন এই দায়িত্বটা নেয়, তখন বাবা মা ঝুঁকে গিয়া কি করে, হাত দুইটা নিচে নামাই দেয়, নামাই দেওয়ার পরে ওরা দ্রুত হাত ধরে, এবং দেখবেন যে শিশুরা দুই পা দিয়ে লাফ দিয়ে উপরে উঠে যায়। তার মানে এখানে শিশু একটা বড় সাপোর্ট দেয় উপরে ওঠার জন্য, আর অভিভাবক একটা বড় সাপোর্ট দেয় উপরে নেওয়ার জন্য। আমি কথাটা এই জন্যই বলছি যে আসলে আমাদের প্রতিবন্ধী মানুষ এবং অপ্রতিবন্ধী মানুষ দুইটা ধারাকে একসাথে নিয়েই আসলে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমাদের একটু তৈরি হতে হবে, এবং আমি বিশ্বাস করি যে এটা সম্ভব, এবং হয়তোবা রাতারাতি সম্ভব না, বাট সম্ভব। আর সেক্ষেত্রে অবশ্যই আপা যেটা বলেছেন, আলম ভাইও বলতেন যে আমাদেরকে ওয়েল ইকুইপড হইতে হবে। আমাকে বিভিন্ন এনজিওদের সাথে আলম ভাই অনেক সময় অনেককে ডাকে, দেখা গেল যে অনেকবার ফোন করে আমাদের মতো মানুষদেরকে আনতে হয়, আপনারা নিজেরাও ফিল করেন, কিংবা আনতে হয়। তো আমাকে ডেকে আনতে হবে কেন? অপ্রতিবন্ধী শিক্ষা মানুষগুলো দেখবেন যে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ থেকে তারা নানা রকমের ভলান্টারিজম, সোশ্যাল ইভেন্ট গুলোতে জড়ায় যায়। আমরা যদি এই কাজটা না করি তাহলে আমরা পিছিয়ে যাব। আরেকটা জেলাস বা ইগো আমাদের মধ্যে কাজ করে, সেটা প্রতিবন্ধী শারীরিক হোক, দৃষ্টি হোক, যে আমি আইএবি এমএ পাস করেছি, আমি গার্মেন্টসে কেন যাব, আমি ঔষধের ফ্যাক্টরিতে কেন যাব, আমি কেন লেদার ফ্যাক্টরিতে যাব, আমি কেন এই জবটা করব। প্রথম কথা হচ্ছে যে আমাকে আসলে কোনো একটা কিছু দিয়া শুরু করতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে, যেটা আমাদের সুমাইয়া আপা বলেছেন যে উনি কিন্তু প্রথমে কি ভলান্টারি কাজ করেছেন নিজের পকেটের পয়সা খরচ করে, তারপরে পার্ট টাইম করেছেন, এখন উনি ফুল টাইম হয়েছেন। তো আমি যদি স্বপ্নই দেখি যে ফুল টাইম অফিসার হয়ে যাব, এটা কি আসলে সম্ভব? তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদেরকে আগায় আসতে হবে। কারণ আমি শুরুতেই বলেছিলাম যে বাধা আমাদের থাকবেই, রাতারাতি আমরা এই 50টা মিনিস্ট্রি ডিপার্টমেন্টকে জয় করতে পারবো না, বাট আমাদের কিন্তু ফাইট করতে হবে, এন্ড দ্যাট শুড বি ইন এ পজিটিভ ম্যানার। সেই ফাইটিংটা যেন এমন না হয় যে, আমি অনেক সময় বলি যে প্রতিবন্ধী মানুষ কখনো ভুলে যাওয়া যাবে না, আমি একজন মানুষ, মানুষ হিসাবে আমার যা যোগ্যতা সেটা আসলে আমাদের থাকতে হবে। মেবি সেটা অল্টারনেটিভ ওয়ে। হ্যাঁ, আলম ভাই যেটা দেখে করেন আমি সেটা শুনি করি, আলম ভাই যেটা ধরে করেন রাসেল সেটা পা দিয়ে করে, আলম ভাই বা জাহাঙ্গীর যেটা মুখে বলছে, আমাদের স্বর্ণা একজন মেয়ে আছে ও হচ্ছে ইশারায় বলে। তার মানে কি ওয়ে ডিফারেন্ট, বাট কোয়ালিটি কিন্তু একই থাকতে হবে। ওইখানে যখনই কম্প্রোমাইজ করতে যাব তখন আসলে আমরা চ্যারিটিতে পড়ে যাব, আর এই চ্যারিটির জায়গা থেকে আমরা আসলে উঠে আসতে পারবো না। যতদিন উঠে আসতে পারবো না, সিবি দেখলেই আমাদেরকে আলাদা করে দিবে, ও আচ্ছা প্রতিবন্ধী, এ তো পারবে না, বাদ, একে আলাদা করে দাও। ওইখানে আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে। আর শেষ করি এইটা বলে যে আলম ভাইরা অনেক সময় মেলা করে, আইসিটি ডিভিশন মেলা করে, অন্যরা মেলা করে, এটুআই মেলা করে। কোশ্চেন হচ্ছে যে আমাদের আগাই আসতে হবে। এই যে আমজাদ, মোখলেস, আমি অনুরোধ করব যে দৃষ্টি প্রতিবন্ধীদের আসলে এখানে পজিটিভলি শোডাউনে আসতে হবে। আপনারা ওখানে গিয়ে খালি সিবি দিলে হবে না, আলম ভাইদেরকে বলতে হবে, আইসিটি ডিভিশনকে বলতে হবে,
স্যার ওখানে গিয়ে আমরা এই ধরনের একটা আয়োজন করব, ইভেন্ট ম্যানেজমেন্ট করব, স্যার আপনারা আমাদের রেসপন্সিবিলিটি দেন। আপনি যখন ওরা যখন এসে দেখবে চাকরিদাতারা যে একজন দৃষ্টি প্রতিবন্ধী এই কাজটা করছে, শারীরিক প্রতিবন্ধী এই কাজটা করছে, বাস্তবন প্রতিবন্ধী এই কাজটা করছে, ওর আর কোনো ইন্টারভিউ লাগবে না, কারণ ও দেখেই বুঝে নেবে থ্রু অবজারভেশন যে হি আর শি হ্যাজ দ্য পটেনশিয়ালিটি অ্যান্ড ক্যাপাবিলিটি টু ওয়ার্ক উইথ আস। তো অটোমেটিক্যালি তখন তারা বরণ করে নেবে। তো ওইভাবে করেই কিন্তু আমাদের কর্মদক্ষতা দিয়ে জয় করে ফেলতে হবে। হ্যাঁ, তো সেই আচ্ছা দায়িত্বটা আসলে জাহাঙ্গীর ভাই, আমাদেরকে নিতে হবে। হ্যাঁ যেটা বুঝতে পারছি যে দায়িত্বটা একদিক থেকে যেমন ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। গভর্নমেন্ট এবং হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তি এবং হচ্ছে যে তার সাথে যারা যারা যুক্ত, সোজা কথা স্টেক হোল্ডার যারা যারা, প্রত্যেকেরই সমভাবে এগিয়ে আসতে হবে, সবাইকেই নিতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা Right. মানে ঠিক। আমি একটু আলম ভাইয়ের কাছে আসতে চাই। আলম ভাই, এই অভিযোগটা প্রায়ই আসে, যে জি প্রতিবন্ধী বলেন। ব্যক্তিদের মেরিট দেখা হয় না, রেফারেন্স এবং হচ্ছে তার যে সুপারিশমালা, এই মানে সুপারিশটাকে মূল্যায়ন করা হয়। ঠিক কতটা সত্য, মানে এই প্রশ্নটা আমি এই কারণে করছি যে আজকে যে আমাদের যে বন্ধুরা, এই বন্ধুরা যে মিটিংটা দেখছেন, তাদের মধ্যে এই প্রশ্নটা খুব বেশি পরিমাণে হয় যে মেলা হচ্ছে, আচ্ছা চট্টগ্রামে একটা মেলা হচ্ছে, ও চট্টগ্রামে ওর সাথে তো ওর যোগাযোগ ভালো, আচ্ছা ওইভাবে বোধ ওর জবটা হয়ে গেল, হ্যাঁ তাই তো হবে। কিংবা ঢাকাতে, আচ্ছা আলম ভাইয়ের সাথে একটা যোগাযোগ আছে, আলম ভাই তো আলম ভাই তো এখন এই জায়গায় কাজ করছে, তাহলে আলম ভাইয়ের সাথে একটা যোগাযোগ করলেই হয়তো জবটা হয়ে যাবে। বাকিগুলো বা মেরিটের সেই ধায় ধারণা নাই। ঠিক এই জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছি আমরা? আমজাদ, এইটা কঠিন এবং একটা বাস্তব একটা প্রশ্ন। আমি একটু বিব্রত বোধ করছি অ্যান্সার করতে, কারণ আমাকে কেউ যদি ভুল না বোঝে আর কি। এই কথাটা আসলে ঠিক না, এই কথাটা আমি একমত না। জাহাঙ্গীর অন্তত জানে, বা আমজাদ তুমিও জানো, আমরা প্রতি বছর 2015 থেকে আমরা মেলা করি। সেই সংখ্যাটা বাড়তে বাড়তে এই বছর কিন্তু প্রায় 600 প্রতিবন্ধী ব্যক্তি এসেছিল, তার মধ্যে প্রায় 1200 সিবি করেছিল, আমরা 600 জনকে ডেকেছিলাম এবং একদিনে 87 জনের জব হয়েছিল। তারপরেই কিন্তু আমাদের এই করোনার কারণে আর জব হয়নি, সেটা বিষয়ে আমি চাচ্ছি না। এদের একজনকেও খন্দকার জহুরুল আলম কিংবা তার অফিস রিকমেন্ড করে নাই, আমরা সবার জন্য ওপেন রেখেছি। এখন কেউ কেউ আছে চাকরি করবে না, আমজাদ অনেকগুলো কথা আছে, আমি যদি বলি কেউ যেন আমাকে ভুল না বুঝে, আর ভুল বুঝলে আমি ক্ষমা চাবো। কিছু কিছু প্রতিবন্ধী ব্যক্তিকে যখন আমরা প্রশ্ন করি যে তুমি তো চাকরিটা হলো, এর মধ্যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুরাও আছেন দু একজন, খুব কম, তাদের সংখ্যাটা আমি আগেও বলেছি কিন্তু খুব কম। চাকরিটা জয়েন করলাম না কেন স্যার, চাকরি না করলে এর চেয়ে বেশি বেতন পাই, বেশি টাকা আয় করতে পারি, আপনার এই 15,000 20,000 10,000 12,000 টাকা কেন কাজ করব? এই সংখ্যাটা কিন্তু আমজাদ অনেক। কিভাবে টাকা পায় আমি খোঁজার চেষ্টা করেছি। যেটা দেখলাম সেটা হলো যে বিভিন্ন কর্পোরেটে তারা এডুকেশনাল সাপোর্ট পায়, বা তাদের জব নাই, তারা পড়াশোনা করবে সে একটা সাপোর্ট পায়। সুতরাং ওই সাপোর্টটা জন্য ফুল টাইম তাকে দিতে হয় না, সেখান থেকে কোনো মাসে এক সময় গিয়ে টাকাটা নিয়ে আসতে হয় এবং তারা তাদের জীবনযাত্রা মাশাআল্লাহ ভালো চলে। তো আমি যা জব করবো কেন? এটা কিছু সংখ্যক, আমি বলি না যে অল, এই সংখ্যাটা প্রায় 10-12% আছে। তো রিকমেন্ডেশন এখানে কোনো সুযোগ নাই এই কারণে যে সিবি গুলো নিয়ে ওরা প্রতিটা সেন্টারে যায়, যারা ওইখানে বুথ খুলেছেন, এবং তারাই পছন্দ করেন। এবং শুধু ওদিন না, এটা কিন্তু ওই দিন শুরু, সারা বছরই কিন্তু এই সিবি গুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পুশ করতে পারি। এটা অনেকে মনে করে যে সিআইসিডি খুব সম্ভবত আইসিটি সেক্টরে পুশ করে। হ্যাঁ, আইসিটি একটা নতুন ক্ষেত্র আমরা খোঁজার চেষ্টা করছি, যেটা প্রতিবন্ধী মানুষের জন্য খুবই সুবিধাজনক একটা অবস্থান। কল সেন্টার গুলোতে, সফটওয়্যার ডেভেলপমেন্টে, বেটা টেস্টে বা XYZ, আমি একেবারে আইসিটি বুঝি না, না বুঝে আমি কথাগুলো বলছি, যে সেই সমস্ত জায়গাগুলোতে প্রতিবন্ধী মানুষকে আমরা পুশ করার চেষ্টা করি। কিন্তু অন্য সেক্টরে কিন্তু আমরা অনেক প্রতিবন্ধী মানুষকে জব দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সাকসেস হলেও পরবর্তীতে কেন যে টিকাতে পারি না আমি জানি না। সেটা আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে। এই দায়িত্বটা একা আলমের না, আমজাদের না, বা মোখলেসের না, বা জাহাঙ্গীর ভাইয়ের না। আর সুমাইয়া আপা, নারীদের ক্ষেত্রে আপনারও আমি একটা ভূমিকার আশা করব যে ওদের অনেকগুলো সমস্যা, সেগুলো নিয়েও আমরা সবাই একসাথে কাজ করব।
আরেকটা কথা আমি একটু একটু বলে শেষ করব আমি এই কথা যে গত মাসে আমরা একটা ওয়েবিনারের আয়োজন করলাম 33টি মন্ত্রণালয় অধিদপ্তর এবং বা অন্যান্য সংস্থা আসলো সরকারের। সেখানে আসলে সরকারি চাকরিতে প্রতিবন্ধীরা কিভাবে যেতে পারে আমরা সেটা নিয়ে আলাপ করলাম। ওইখানে কিন্তু আসলে আমি আবারও বলি যে ওইখানে কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকে একটা কথা শুনতে পেয়েছি। এই কথাটা শুনলে অনেকে হয়তো বারবার বলবে যে আলম ভাই এই কথাগুলো সব জায়গায় বলে বেড়াচ্ছে কেন। তারা বলছে স্যার আমাদের তো ইয়েতে নাই, আমাদের রুলস অফ বিজনেস তো নাই যে আমরা প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দিব। যিনি সভাপতি করছিলেন তিনি বাংলাদেশ সরকারের একজন সিনিয়র সচিব, তিনি বলছিলেন জাহাঙ্গীর তুমি নোমান ভাইয়ের কাছ থেকে শুনিনি ও ঘটনাটা, উনি ক্লিয়ারলি বলছিলেন যে এই ল তো তোমার মন্ত্রণালয়ের, তুমি তৈরি করবা, তুমি কেন ওই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস দেখে এদেরকে চাকরি থেকে বঞ্চিত করবা? ইউ হ্যাভ এভরি রাইট টু প্রোভাইড দেম জব। কাজে আমাদের হয়েছে কি যে এই বিভিন্ন জায়গায় কর্পোরেট থেকে আরম্ভ করে মন্ত্রণালয়ে আরো যেতে হবে, আরো কথা বলতে হবে। আর যারা এই সমস্ত কথাগুলো বলে, তুমি যদি আমরা তার 1 ঘন্টা ইন্টারভিউ নাও, তুমি বুঝে যাবা, তুমি 10 মিনিট শুনে কিছু বুঝবা না যে সে এই কথাগুলো সঠিক বলছে না। অর্থাৎ চাকরি করার বিভিন্ন রকম অনেকেরই বিভিন্ন অজুহাত তারা দাঁড় করে চাকরি না করার জন্য, কিন্তু আসলে চাইলে চাকরি করা যায়, যেটা সুমাইয়া আপা প্রমাণ করেছেন। আমি আশা করি আমজাদও খুব ভালো করবে এবং আমরা মোকলেস এরা সবাই খুব ভালো করবে। জাহাঙ্গীর নামে বোধহয় একটা আরেকজন ছেলে ছিল, বোধহয় জেনওয়েব 2 নামে একটা সফটওয়্যার ফার্মে ঢুকেছিল, পরে স্কুল শিক্ষক হয়েছে না জাহাঙ্গীর? না ওর নাকি জাহাঙ্গীর নাকি মোকলেস? হ্যাঁ, ও কিন্তু ওনার নামও জাহাঙ্গীর। ও কিন্তু সফটওয়্যার খুব ভালো করছিল, ও কিন্তু বেটা টেস্টই না, ও কিন্তু ভালো করছিল। আমি এটা অবাক হয়ে যাচ্ছে, তার মানে দৃষ্টিপ্রতি ব্যক্তিরা সবই করতে পারে যদি অ্যাক্সেসিবিলিটি এনশিওর করা যায়। এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। আর সমাজ কল্যাণ মন্ত্রণালয় শুধু মনিটরিং এর কাজ করবে যে অন্যান্য মন্ত্রণালয়গুলো জব দিচ্ছে কি দিচ্ছে না। আমি শুধু যেহেতু আমরা জব নিয়ে কথা বলছি সেটা দেখবে, সেখানে বলবে যে আমি সব করব, তার তো এটা বলার কথা না। তো সুতরাং একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করি। সিটিডি একটা চমৎকার কাজ করেছে, সে তারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে এটা ডিসেবল ফ্রেন্ডলি বানিয়েছে, যেটা আমরা আইসিটি অধিদপ্তরকে করতে পেরেছি। সেখানে সাইমা আপা হলেন ওটার ওই কমিটির অ্যাডভাইজার এবং সিডিডি সেটার সচিবালয় সেবাটা দিয়ে থাকে। উনি যখন বললেন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় 60টি জাহাজ বানাচ্ছে যেটি প্রতিবন্ধী মানুষের জন্য অ্যাক্সেসিবল হবে, তখন ওখানকার আমাদের সমাজ কল্যাণ তৎকালীন সচিব বলেন এটা কেন তারা করবে, এটা তো আমি করবো। তো পুতুলাবাবু খুব ক্ষোভের সাথে বললেন যে আপনি এই টাকা পাবেন কোথায় করার জন্য? আপনাকে তো জীবনও এই টাকা কেউ দিবে না, এটা তো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে দেওয়া হবে। এবং সেখানে কেন আপনি ভলান্টিয়ার করছেন না যে কিভাবে প্রতিবন্ধী মানুষ অ্যাক্সেসিবল একটা জাহাজ পেতে পারে দুর্যোগের সময়, তারা যেখানে থাকতে পারে? আপনার কাজ হলো মনিটরিং করা, আপনি কেন সব ইমপ্লিমেন্ট করতে চান? উনি তারপরে যখন কথা বললেন তারপর ওনাকে আসলে থামিয়ে দেওয়া হলো। এই হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তা আমাদের, আমি চাকরির ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের উন্নয়নের ক্ষেত্রে, আমাদের যোগাযোগের ক্ষেত্রে আমি খুব বড় বাধা দেখছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এমন একটা জায়গায় বসে আছে, তারা আবারও বলি এই কথাটা শুনলে অনেকেই আমার প্রতি বারবার বিরক্ত হয়, তারা যদি রিকমেন্ড না করে, তারা যদি বাজেট না চায়, তারা যদি প্ল্যানিং কমিশনে বা প্ল্যানিং পরিকল্পনা মন্ত্রণালয়ে কোনো প্ল্যান না পাঠায় প্রতিবন্ধীদের জন্য, তাইলে কিছু হয় না। এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবে আমরা ইয়াং জেনারেশন হিসাবে, মোকলেস যারা এখানে আছে বা যারা শুনছে তাদেরকে আমার অনুরোধ যে এই জায়গাটাতে আমাদের বড় ধরনের একটা পরিবর্তন আনতে হবে। আমি এই ভাষায় যদি বলি, বিইং এ অ্যাক্টিভিস্ট, যদি আমার বয়স 60-এর ঊর্ধ্ব হয়ে গেছে, যে এখানে বড় ধরনের একটা আঘাত করতে হবে, আইনা প্রতিবন্ধী মানুষের জব হবে না। আর আমরা আমাদের পরিবর্তন আনতে হবে, সেই কথাগুলো জাহাঙ্গীর বলেছে। জাহাঙ্গীরের বলা যেরকম সুবিধা আমি সেভাবে বলতে পারছি না। আমি বলতেছি যে আমাদের মধ্যে পরিবর্তন করবো। অনেকেই আমাকে বলে যে আমি আলম ভাই কিভাবে এইভাবে হলো। আর আমি তো যখন ঢুকেছি তখন তো 77, তখন মাঠ ছিল শূন্য। আজকে তো মার্শাল্লাহ আমি কি বললাম যে 50,000-এর উপরে প্রতিবন্ধী মানুষ আছে যাদের এখনই জবের দরকার, তখন তো 5 জনও ছিল না। সুতরাং আমরা চলে গেছি ওই জায়গাটায়। তো সেই জায়গাটাতে আসতে হলে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। আমাদের এখন যে ইয়াং জেনারেশন, তাদের কম্পিটিশনটা অনেক বেশি ফেস করতে হবে, সেই জন্য তাদেরকে তৈরি হতে হবে। এটুকুই হলো আমার বক্তব্য, যে আমাদের আসলে তৈরি হতে হবে, এর কোনো বিকল্প নাই। দয়া দাক্ষিণ্যে দিয়ে আর বেশি দিন চলবে না, কর্পোরেটে গিয়ে বেশি দিন চলবে না, তারাও বেশি দিন দিবে না।
আরেকটা সমস্যা দাঁড়িয়েছে, এই বলে শেষ করি, আমি আবার যদি কোনো সুযোগ থাকে কথা বলবো, না হলে আমার আর কোনো বলা থাকে না। সরকারি আমলাদের প্রতিবন্ধীদের সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। আমাকেও তারা অটিস্টিক মানুষ বলে, আমারও অটিজম আছে। আলম সাহেব একজন অটিস্টিক ব্যক্তি, তো এই জন্য অনেক বড় বড় কথা বলেন। মোকলেস অটিস্টিক, জাহাঙ্গীর অটিস্টিক। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে না আসলে সব মানুষ যদি অটিস্টিক হয়ে যায়, কারণ অটিস্টিক প্রতিবন্ধী না প্রতিবন্ধী অটিস্টিক, এটা যখন প্রশ্ন এসে দাঁড়িয়ে গেছে, তখন এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ধন্যবাদ। আচ্ছা, আমি আলোচনাটা আসলে অনেক বড় পরিসরের আলোচনা, সেটা সত্য, কিন্তু আলোচনার তারপর শেষ টানতে হবে। শেষ টানার আগে আমি হয়তো আপনাদের কাছ থেকে আরো 20 মিনিট সময় চাইবো এই আলোচনাটা এগিয়ে নিতে চাই। একটু আলোচনা যেটা হচ্ছে বলছিলেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ এবং তাদের যে মানসিকতা জব সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজেদের কোপ আপ করার ক্ষেত্রে, যেমন আমি অন্যান্য দেশে দেখি, যে পাশের দেশে যেটা দেখি, যে ওদের সংগঠনগুলো মিলে একটা প্ল্যাটফর্ম গড়েছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের, নানান ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের একটা জায়গায় যুক্ত করে তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণগুলো দেওয়া, এবং প্রশিক্ষণগুলোর পরবর্তী সময় তাদেরকে মনিটরিং একটা জায়গায় নিয়ে এসে তাদের একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করা হয়। ঠিক আমরা বাংলাদেশে এখন এটা করতে পারি নাই, কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা কিভাবে এটাকে শুরু করতে হবে, বা শুরু করতে মানে কি উদ্যোগটা আগামী সময়ে আমরা নিতে পারি, বা প্রতিবন্ধিতা বিষয়ে যারা সংগঠনগুলো আছে, আমরা ক্ষুদ্র সংগঠন, আমাদের যাত্রা সবে শুরু হয়েছে, দৃষ্টিকোণ এই বছরের শুরুতে তার যাত্রা শুরু করে, তারা মনে করে যে কাজগুলো হওয়া দরকার এবং কাজগুলো পজিটিভ মাইন্ডসেট থেকেই করা দরকার, সেটা ঠিক, কিন্তু একটা সংগঠন হিসেবে তাহলে যারা আমরা আছি অ্যাক্টিভিস্ট আমরা বলি, বা এখানে সুমাইয়া আপা আছেন একজন শিক্ষা প্রতিষ্ঠানে, বা তার প্রতিষ্ঠানেও একটা উদ্যোগ গড়ে উঠতে পারে, ঠিক এই জায়গাটা আমরা কিভাবে নিয়ে যেতে পারি, বা এই জায়গাটা কতটুকু প্রয়োজনীয় ঠিক বলে মনে করেন? আমি যদি জাহাঙ্গীর ভাইয়ের আলোচনা থেকে একটু যদি আসি, জাহাঙ্গীর ভাই। ধন্যবাদ আমজাদ। প্রথম কথা হচ্ছে যে আমি আসলে এটা ইদানিং খুব বেশি ফিল করি যে আমি আসলে কাউকে ব্লেম দিতে চাই না। প্রথম কথা হচ্ছে যে আমার দায়িত্ব থেকে আমি আসলে মনে করতেছি যে তরুণ সমাজকে জাগ্রত করার দায়িত্বটা আমাদের এই মুহূর্তে নিতে হবে। তো যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে তাদেরকে বিভিন্ন নেটওয়ার্কে নিয়ে যাওয়া, আমন্ত্রণ জানানো বা উদ্বুদ্ধ করা, ইনফ্লুয়েন্স করা, এই কাজটা আসলে আমাদের করে যেতে হবে এবং আমার মনে হয় যে এটা আমরা চাই। তো দৃষ্টিকোণকেও ধন্যবাদ জানাই যে এই কাজটা আপনারা শুরু করেছেন এবং আপনারা যদি সহযোগিতা করেন, ভিপসের এই সুযোগটা সীমিত পর্যায়ে হলেও আছে এবং আমরা এই সুযোগটা নিতে চাই। বিশেষ করে স্বার্থপরের মতোই বলি যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আসলে যেহেতু এখন নানাবিধ কারণে কোয়ালিফিকেশন বাড়ছে, কিন্তু এমপ্লয়মেন্টে তারা পিছিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমাদের আহ, যেটা হচ্ছে সেলফ মোটিভেশন, সেলফ টিম এবং হচ্ছে যে অন্য যে ক্যাপাসিটি গুলো দরকার, প্রফেশনালিজম যেটা দরকার, এই জায়গাগুলো আসলে আমাদেরকে তৈরি করতে হবে। তো যেটা ইদানিং একটা কনসিডিয়াম প্রজেক্টের মাধ্যমে এখানে আলম ভাইও আছেন, উনিও এখানে একটা বড় লিডিং পার্টে আছেন, যে সফট স্কিল দিয়ে তৈরি করা হচ্ছে। কারণ আসলে আমি যাই নিজেকে কিন্তু প্রেজেন্ট করতে হবে, আমাকে আগে চাইতে হবে। আমি আবারও বলছি যে একটা শিশু দুনিয়াতে আসার পরে কিন্তু সে চিৎকার দিয়ে জানান দেয় যে আমাকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, আশ্রয়, চিকিৎসা, বিনোদন দাও, আমি চলে এসেছি। একদিন দিতে হয় না, একদিন আমি মায়ের পেটে ছিলাম, তাকে দিচ্ছ, এবার ডাইরেক্ট আমাকে দাও। সে কিন্তু চিৎকার দিয়ে এই কথাটাই বলে। তো প্রতিবন্ধী মানুষকে এই কথাটা বলতে হবে। আলম ভাই যে কথাটার উত্তর একভাবে দিয়েছেন, আমি সরাসরি বলতে চাই যে পৃথিবীতে রেফারেন্স আর আসলে কোনো কিছু হয় না। এটা আসলে পজিটিভলি নিতে হবে। আমি যখন কোথাও জবের জন্য অ্যাপ্লাই করি, আমাকে কিন্তু রেফারেন্স দিতে হয়, XYZ ভেরিফিকেশন একটা ফ্যাক্টর। আমি যখন কোথাও ভর্তি হতে যাই শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও আমার রেফারেন্স দিতে হয়, আমি কে, কার, কি হই। তো রেফারেন্সটা আসলে দোষের কিছু না। আর এই রেফারেন্সটা তৈরি করার দায়িত্বটা কিন্তু আসলে আমাদের। হ্যাঁ, তো এই কাজটা ধরেন আজকে আমজাদ, আপনাদের কথাই বলছি, মোকলেস আমজাদ, এই যে আপনারা স্টুডেন্ট লাইফ থেকে করতে করতে কিন্তু শিখে গেছেন এবং আজকে আপনারা আমাদের সাথে ডায়ালগে এসেছেন। তো আমি কেন দেখতে চাবো না যে আমার প্রত্যেকজন প্রতিবন্ধী ভাই বোন এভাবে গড়ে উঠুক। এই ক্ষেত্রে অর্গানাইজেশন গুলো তো চাচ্ছে, বা আমরা নিজেরা ভলান্টিয়ারিজম তৈরি করি, আমাদেরকে তারা ডাকুক, আমাদেরকে তারা বাধ্য করুক যে ভাই আপনারা আসেন, বসেন, আমাদের সাথে কথা বলেন, আমাদেরকে শিখাই দেন আপনারা এই বুলি কোত্থেকে কিভাবে শিখবেন।
আপনাদের মতো করে শিখতে হলে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। তো আমাদের কাছে ওই যে বললাম যে যদি তারা নিজেদেরকে ছোট মনে করে তাহলে তাদের হাতটাও উপরে বাড়াই দিতে হবে এবং উপর দিকে তাদের একটা জাম দিতে হবে, দেন আমরা আসলে তাদের নাগাল পাবো, অন্যথায় তো নাগাল পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সবগুলো অর্গানাইজেশনকে আমাদের পাশাপাশি কাজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে মূলধারার অর্গানাইজেশন গুলোকে আমরা সবাই মিলে আসলে উদ্বুদ্ধ করতে হবে, সবগুলা ইভেন্টে আমরা যাব। হ্যাঁ, মাকড়সার জাল অর্থাৎ মাছ ধরার জন্য যেমন জাল ছড়াই মারে, আমাদেরকে আসলে অপরচুনিটি খোঁজার জন্য নিজেদেরকে ছড়াই দিতে হবে, রেফারি তৈরি করতে হবে এবং রেফারি তৈরি করলে সেটা গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক কাজ। কারণ আপনি দেখেন বিসিএস এও যারা যায় তারা কিন্তু কোনো না কোনো রেফারি তাদের আসছে, কারণ ইজম কি অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, আনকোর্ট এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করছি, আমি হয়তো যাই দেখতেছি যে ভাই বোর্ডে আমারই একজন টিচার আছে, সে আমাকে ফেভার করছে না, বাট আমি ওই সময় একটা কনফিডেন্ট ফিল করছি যে আমার বিশ্ববিদ্যালয়ের টিচার আছে। তো বিষয়টা কিন্তু অনেকটা এইরকমই, রেফারিটা এমনই হবে যে জাহাঙ্গীর ভাই দৃষ্টি প্রতিবন্ধী ভিপতে জব করে, আচ্ছা আমি অমুক জায়গায় যাচ্ছি, জাহাঙ্গীর ভাই আপনার কেউ চেনা আছে নাকি, জি ভাই আছে, তুমি যাও আমি বলবো। এটা তো আসলে অন্যায়ের কিছু না। এখন আমাকে প্রতিনিয়ত জ্বালাইতে হবে, আলম ভাইকে প্রতিনিয়ত জ্বালাইতে হবে, কিংবা আপনাদেরকে প্রতিনিয়ত নক করতে হবে, জ্বালাইতে হবে, আদারওয়াইজ আপনি তো ভুলে যাবেনই, তার কথা ভুলে যাওয়াই স্বাভাবিক। চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি বলে আমজাদ ভাই আমার তো একটা চাকরি দরকার, বরিশাল থেকে যদি বলে আলম ভাই আমার তো একটা চাকরি দরকার, এখন বরিশালে চাঁপাইনবাবগঞ্জে কি আপনি চাকরি নিয়ে যেতে পারবেন? ওকে আসতে হবে, থাকতে হবে, কষ্ট করতে হবে, নক করতে হবে, আপনি রেফার করবেন, যাবেন। তার মানে কি আপনাকে কিন্তু রেফারি হিসেবে কাজটা করতে হবে। তো এটাকে আমি আসলে কোনোভাবে দোষের দেখি না। তো এই রেফারেন্সটা তৈরি করাটা কিন্তু আমাদের দায়িত্ব এবং তৈরি করতে 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 দেখবেন যে অনেক সময় অনেক রেফারি হয়ে যাবে এবং রেফারিরা যখন দেখবে যে রেফার করে আমি সফল হচ্ছি, সে কিন্তু আরো বেশি তখন রেফার করা শুরু করবে। হ্যাঁ, অর্থাৎ ওই যে ঘটক যখন ঘটকালি করে দেখতেছে যে যাদের সাথে ঘটকালি করে ম্যাচ মেকিং করে তারা সাকসেসফুলি ফ্যামিলি লাইফ লিড করতেছে, ও তখন কিন্তু আরো বেশি এনকারেজড হয়, আরো বেশি উদ্দীপ্ত হয়। তো আমাদের কিন্তু এইভাবেই আসলে মানুষগুলাকে তৈরি করতে হবে। হ্যাঁ, কখনো হার্ড হওয়ার কোনো সুযোগ নাই। আমি 26 বছর ধরে জব করেও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে অনেক কিছুই পাই নাই, তখন আমি ঠিক উল্টা দিকে তাকাই যে আমার মতো অনেক অপ্রতিবন্ধী মানুষ আছে, তারা তো আমার থেকেও অনেক পিছায় না, তাহলে তার থেকে তো আমি অনেক ভালো আছি। হ্যাঁ, এটা সান্ত্বনা না, এটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা ইয়ে। আর শেষ বলি এটাই যে সার্ভাইভাল অফ দ্য ফিট। থ্যাংক ইউ। তো যদি আমি সার্ভাইভ করতে শিখি তাহলে আসলে আমি ফিট করতে পারবো। ধন্যবাদ। আমি সুমাইয়া আপার কাছে আসি, থ্যাংক ইউ স্যার। একটু দাঁড়াও, আমি একটু সুমাইয়া আপার কাছ থেকে আসি। সুমাইয়া আপা, যেটা হচ্ছে যে নর্থ সাউথ যেমনি একটা প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটি, ওখানে একটা বড় সুযোগ আছে এই আওয়াজগুলো তৈরি করা এবং এই আওয়াজগুলো কর্পোরেট এই পর্যায়ের ছেলেমেয়েরা কিন্তু কর্পোরেট পর্যায়ে চলে যায়। তাহলে কর্পোরেট পর্যায়ে একটা জায়গা তৈরি করা, এই জায়গাগুলো কিন্তু তৈরি করার একটা সুযোগ আছে। এখন এই জায়গা থেকে ঠিক আমরা বা আমরা সবাই মিলে কিভাবে কাজটা শুরু করতে পারি, বা ছাত্র জীবনের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের জায়গায় এই জায়গাটাকে নিয়ে যাওয়াটা খুব জরুরি বলে আসলে ঠিক কিভাবে আমরা কাজ করতে পারি? জি, আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু আমরা এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, সেহেতু আমি বলি আমার চাকরিটা কিভাবে হলো। তো আমি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি, হাজার হাজার সিভি যেরকম জমা হয়, সিভিতে তো আর লেখা থাকে না যে কে দৃষ্টি প্রতিবন্ধী, কে নর্মাল, কে কি। সকলের মতো আমার আমার দরখাস্ত, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স সবকিছুই ডকুমেন্টেশনের মাধ্যমে জমা দিতে হয়, তারপরেই তো শর্ট লিস্টেড হয়, তারপরেই তো পরীক্ষা নিরীক্ষা চলে, তারপরে ইভেনচুয়ালি ইন্টারভিউর প্রসেসিংটা চলে। তো এখানে আমার চেহারা কিন্তু তারা আগে কখনো দেখেনি। আমাকে প্রথম দেখে তারা ইন্টারভিউ প্যানেলে, যেখানে আমাকে দেখছে তারা, যে আমার দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে তারা কখনোই আমাকে দেখেনি। তারা সবসময় আমার পটেনশিয়ালের উপরেই তারা ফোকাস করেছে। কারণ আমার মনে হয়েছে যে তাদের যেমন প্রশ্ন ছিল, আপনি এই কাজ করবেন, এই কাজটা আপনি কিভাবে করবেন, ওই কাজটা আপনি কিভাবে করবেন, আপনার এই দায়িত্ব থাকবে, আপনি এই দায়িত্বটা কিভাবে করবেন। আমার দায়িত্ব হচ্ছে তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং খুব কনভিন্সিং উত্তর দেওয়া, যেটাতে তাদের
আমার প্রতি আস্থা জন্মায়। কারণ শিক্ষকতা এমন একটা ক্রুশাল জায়গা যে আপনি একটা জাতির একটা দায়িত্ব নিচ্ছেন। সুতরাং আমার হাতে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সুতরাং তারা সবসময় যাচাই বাছাই করেই নিতে চাইবে। এই ক্ষেত্রে তারা যখন আমার পটেনশিয়াল দেখলেন, তখন সেই হিসাবে আমার বেসড অন মাই মেরিট, বেসড অন মাই পটেনশিয়াল, তারা আমাকে সেইভাবে রিক্রুট করে নেয়। তারা প্রতিবন্ধী হিসাবে রিক্রুট করে না। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এবার আমি দেখেছি যে আমাদের এখানে রিক্রুটমেন্ট বলুন বা স্টুডেন্ট হওয়া বলুন, কোনোটাই প্রতিবন্ধকতার কারণে কিন্তু কেউ এখানে এন্ট্রি নিতে পারেনি, এমনটা কখনোই হয়নি। আর আমি এখানে হুইল চেয়ার ইউজারও দেখেছি। আমাদের ক্যাম্পাস অত্যন্ত অ্যাক্সেসিবল। সো আমাদের এখানে আমি বলবো যে আমাদের জব ফ্যাসিলিটি এবং আপনার স্টুডেন্ট হয়ে যে ধরনের সুযোগ সুবিধা, এগুলো সব ব্যাপারে নর্থ সাউথ ইউনিভার্সিটি কিন্তু অত্যন্ত কোঅপারেটিভ। আপনার কি প্রয়োজন, আপনাকে তারা কিভাবে সহযোগিতা করতে পারে, এই মন মানসিকতাগুলো তাদের আছে। কারণ আমাদের মোস্ট অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স বলুন বা স্টাফ বলুন, সকলেই কিন্তু বিদেশ থেকে লেখাপড়া করে এসছেন এবং তারা দেখেছেন যে বিদেশে প্রতিবন্ধকতা কোনো ব্যাপারই না। সেজন্য তারা আমাদেরকে নর্মাল হিসাবেই ধরে ওইখানে। আচ্ছা, আমি একটু মোকলেসের কাছে যাব। স্কুল অফ মাইন্ডলাইট থেকে মোকলেস আছে। মোকলেস, অনেকগুলো কমেন্ট এসছে বা অনেকগুলো মতামত আসছে। আমরা একটু দেখছি আসলে যারা দেখছেন তাদের দিক থেকে তারা কি বলতে চাইছেন। ধন্যবাদ। আমি আসলে যে কমেন্টগুলো পেয়েছি অ্যাকচুয়ালি নেয়ার মতো তেমন কোনো কমেন্ট অ্যাকচুয়ালি দেখছি না। জাস্ট একটা কমেন্ট আমি একটু নিতে চাই, দুটো কমেন্ট। জাহিদ আহমেদ তিনি আলম স্যারকে থ্যাঙ্কস দিয়েছেন এবং মোহাম্মদ হাসান তিনি বলেছেন যে গভর্নমেন্ট কেন চাকরি নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। আচ্ছা, এই কথার সূত্র ধরে আমি আলম স্যার এবং জাহাঙ্গীর স্যারের কাছে পর্যায়ক্রমে দুটো প্রশ্ন, একই প্রশ্ন আর কি দুজনের কাছেই রাখতে চাই। যে এই যে কোটা ব্যবস্থার একটা ব্যাপার ছিল, যেটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে এই কোটা ব্যবস্থা উঠে যাচ্ছে এবং বলা হচ্ছে বিশেষ নিয়োগ, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক চাকরি নিশ্চিতের ক্ষেত্রে কোটা ব্যবস্থার বিকল্প বিশেষ নিয়োগ কি আসলে হতে পারে আদতে? আমি এই প্রশ্নটা নিয়ে দুজনের কাছে আসবো। প্রথমে আলম স্যারের কাছে আসতে চাই। আলম স্যার, বর্তমানে আমরা যে পজিশনে আছি, প্রতিবন্ধী, খুলে রাখো দরজাটা একটু খুলে রাখো, দরজাটা খুলে রাখো। প্রতিবন্ধী মানুষরা বর্তমান যে পর্যায়ে আছে, আমাদের সামাজিক, আমাদের মনস্তাত্ত্বিক এবং আমাদের পারিপার্শ্বিক মানুষগুলো প্রতিবন্ধী মানুষকে যেভাবে মূল্যায়ন করে, ওটার আরো কিছুদিন দরকার আছে, কোনো সন্দেহ নাই। এক পর্যায়ে হয়তো আমরা ইকুয়ালি গিয়ে তাদের পাশে অন্যদের সমানভাবে আমরা দাঁড়াবো। যেমন এখনো জাতীয় সংসদে মহিলা এমপি আছেন, কোটা আছে, সেটা এখানে একেবারে না করার সুযোগ নাই। আমার ব্যক্তিগতভাবে এটাই মনে হচ্ছে। এটা নিয়ে বোধহয় আমাদের একটু কথা বলা দরকার এবং আমাদের একটু উচ্চ পর্যায়ে কথা বলা দরকার। এটাই তো প্রশ্ন ছিল আমার কাছে। হ্যাঁ, সেটা আরেকটা হচ্ছে বিষয় বিশেষ নিয়োগ না, বিশেষ কোটার কোটা ব্যবস্থার বিকল্প কি বিশেষ নিয়োগ হতে পারে? বিশেষ নিয়োগ হতেই পারে। সরকার প্রতিবন্ধীরা যেহেতু এখনো পিছিয়ে পড়ে আছে, তারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, তাদের কমিউনিকেশন তারা ইকুয়ালি অ্যাভেল করতে পারছেন না, ট্রান্সপোর্টেশন নাই, আইসিটি মাত্র শুরু হলো, সেখানেও তারা এখন পর্যন্ত যেতে পারে নাই। তো বিশেষ কিছু ব্যবস্থা তো সরকারকে করতেই হবে, এটা তাদের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক দায়িত্ব। ভাইয়া, মানে আলম ভাই, কোশ্চেনটা ছিল যে বিকল্প কি হতে পারে, কোটা ব্যবস্থার বিকল্প প্রতিবন্ধী ব্যক্তির বিশেষ নিয়োগ? বিকল্পটা নিয়ে আমার মনে হয় না যে আমরা খুব বেশি কথা বলেছি বা আলাপ করেছি যে কি হতে পারে। এটা নিয়ে বোধহয় আমি এই মুহূর্তে কোনো মতামত দিব না। আমাদের মনে হয় এই যে আমি প্রথমে একটু কথা বলি যে এই দুটি সংগঠন যারা এখানে আজকে আয়োজন করেছে, তাদেরকে আমি আমাদের জগতে অভিনন্দন জানাই এই প্রতিবন্ধী আন্দোলনের ক্ষেত্রে। তো তারা অবশ্যই পুরোদা এবং আমরা আশা করি যে একসাথে কাজ করব। আমি এই মুহূর্তে মাথায় আমার কিছু জিনিস আসছে যে বিকল্প কি হতে পারে, আমি সেখানে যেতে চাচ্ছি না। আমার মনে হয় আমি মোকলেস এবং আমজাদ এই গ্রুপের সাথে আরো অনেক কথা বলবো। জাহাঙ্গীর আমাদের সাথে অবশ্যই আছে,
সুমাইয়া আপা আছে, আমাদের অনেক ভাই বোনরা আছেন। আমরা যদি একটা ওয়েবিনার করতে পারি যে বিশেষ কি হতে পারে, তুমি যদি আমজাদ এটাই শুধু সাবজেক্ট রাখো যে কোটা তো নাই, আমরা কি করব, তাহলে অনেকগুলো মতামত আসলে আমি একমত হতে চাই। আমি এই মুহূর্তে আমার মতো করে কোনো মতামত দিতে চাই না। তবে আমি একটি কথা বলতে চাই, যেহেতু সবাই আর আমি সময় নিতেও পারবো না, আমরা কেউই নিতে পারবো না। আমরা যদি এক হয়ে কাজ করি, যে কথাটা জাহাঙ্গীর বারবার বলার চেষ্টা করেছে, যে তাহলে কিন্তু আমরা জব অনেক পেয়ে যাব। আমি অবাক হয়ে দেখি যে আমি যেখানে কাজ করতে যাই, অন্য কারো কাজ করতে সেখানে গিয়ে কোনো বাধা নাই, কিন্তু অনেকে গিয়ে আবার বলেন যে খন্দকার জহুরুল আলম সাহেবকে সব প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব দেওয়া হয়নি, উনি কেন একা এখানে আসবেন। তো ওরা হাসে, বা এটা কি বলেন আপনি, উনি তো বলেন নাই যে উনি কারো প্রতিনিধিত্ব করবেন। অর্থাৎ আমরা যারা প্রতিবন্ধী মানুষ, আমরা যদি এক হতে পারি আর আমাদের ভুল ত্রুটিগুলো আমরা যদি পিছনে শুধরে দিতে পারি, ওপেন সমাজে আমরা যদি এই কথাবার্তাগুলো না বলি যেখানে গেলে আমাদের প্রতিবন্ধী মানুষের বললে সমস্যা হবে, সেই জায়গা থেকে আমি সবাইকে সরে দাঁড়াবার জন্য বিনীত অনুরোধ জানাবো। এটা আমাদের আসলে খুবই 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 জরুরি একটা বিষয় হয়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে। আমি আর কিছু বলতে চাই না, তবে আমি আমজাদ তোমাদের মাধ্যমে মোকলেস আছে আমি একটি আহ্বান জানাবো। সেটি হলো যে কোনো প্রশিক্ষণ, জাহাঙ্গীর ইজ এ ভেরি গুড ট্রেনার, সে আমার সাথে একমত হবে। সেটা 1 ঘন্টার হোক, 1 দিনের হোক, 2 দিনের হোক, 5 দিনের হোক, সেটা যে কোনো মানুষের জন্য, সে যতটুকুই শিক্ষিত হোক, তার কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়, তাকে আরো অনেক বেশি ক্ষমতায়ন করে, তাকে অনেক বেশি শক্তিশালী করে। সুতরাং আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণের সুযোগটা কম, এবং যখন যেটুকু আছে সেটুকু আমরা কিন্তু যথাযথভাবে আমাদের ক্যান্ডিডেট পাই না। তোমরা আমাদেরকে হেল্প করো। আমরা এখন নিতে পারছি না। আমরা হেল্প করো, যাতে আমরা একটা ট্রেনিং নেই না কেন, যে সফট স্কিল 3 দিনের একটা ট্রেনিং কেন নেই না, কেন একটা ট্রেনিং নেই না যে অনলাইন মার্কেটিং কিভাবে করতে হয়, তাই না? আমার কাজের পাশাপাশি তো আমি ওইটাও তো করতে পারি, আমার পড়াশোনার পাশাপাশি ওইটাও তো করতে পারি, কথার কথা। ওইটা কিন্তু আমাকে ক্ষমতায়ন করে। এই জায়গাগুলোতে আমাদের সবাই এগিয়ে আসতে হবে। এটা মনে করা দরকার নাই যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার করে বেরোচ্ছি, আমি কেন ওই ট্রেনিংটা নিব। ওইটা কিন্তু আমাকে ক্ষমতায়ন করবে, আমার পরিবারকে ক্ষমতায়ন করবে। এইটুকুই শুধু আমার বক্তব্য আজকে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি জাহাঙ্গীর ভাই আপনার মতামত যদি আপনি দেন যে ঠিক। আচ্ছা, একটু জাহাঙ্গীর স্যারের কাছে আমি একটু যুক্ত করব যে কোটা ব্যবস্থা তো তুলে দেয়া হচ্ছে, আসলে কোটা ব্যবস্থা মানে কোটা ব্যবস্থার এখনো প্রয়োজন আছে, যেটা জহির স্যার বললেন, কিন্তু কোটা ব্যবস্থার বিকল্প বিশেষ নিয়োগ হতে পারে কিনা সেই প্রশ্নটা তো থাকবেই। সাথে প্রশ্ন হলো যে ভিপস হলো বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের একটা অন্যতম অধিকার আদায়ের বড় প্ল্যাটফর্ম বা সংগঠন। তো সেই জায়গা থেকে এই যে কোটা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য ভিপস এর দিক থেকে কোনো উদ্যোগ আছে কিনা, বা সরকারের সাথে কোনো কথাবার্তা চলছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে, সব বিষয়ে আমি জাহাঙ্গীর স্যারের কাছে আসতে চাই। স্যার। ওকে, আমি প্রথম একবারে সংক্ষিপ্ত ভাবেই বলি যে কোটা ব্যবস্থার আসলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে বিকল্প, মানে আমার ব্যক্তিগত মতামত, আমি আবার বলছি কিছু নাই। এটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে যে সংসদে নারীদের আসন, দেন হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত, যে কোটার বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষিত, বিশেষ করে কর্মক্ষেত্রে যে ইনইকুয়ালিটি আছে সেটাকে ইকুয়াল লেভেলে নিয়ে আসার ক্ষেত্রে বিকল্প আসলে কিছু নাই। যেমন আপনারা একটা উদাহরণ বলি যে নারীদের প্রাইমারি স্কুলে লেভেলে আনতে এখনো 60% কোটা বলবৎ। দেন যেটা আমরা বলছি যে সমাজসেবা নিবাসী এতিমদেরকে কর্মক্ষেত্রে আনার জন্য বা অন্য সম্প্রদায়কে নিয়ে আসার জন্য কোটাটা আসলে ফর দ্য টাইমিং কোনো অবস্থা না, এটা হচ্ছে একটা রেগুলার সিস্টেমের অংশ। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি তো কোটা তোমাদের আন্দোলনে বাতিল করলাম, আবার তোমরা যদি এর থেকে বড় আন্দোলন করতে পারো তাহলে কোটা পদ্ধতি আবার ফিরাই দেবো। তো তার ওনার সমাধানটা কিন্তু ওনার মধ্যেই দিয়ে দেওয়া আছে, আলামত দিয়ে দেওয়া আছে, যে আমরা যদি আসলে প্রপার ওয়েতে সংগঠিত হইতে পারি। আমি কথাটা বারবারই বলছি যে পজিটিভলি, ইউনাইটেডলি বা কালেকটিভলি যদি আসলে আমরা অ্যাপ্রোচ করতে পারি, সংগঠিত হইতে পারি, তাহলে বোধহয় আমাদের দ্বারা আসলে আবার পুনরায় এটা ফিরে পাওয়া হয়তো বা সম্ভব। কারণ এখানে ওই আমি আবারও বলছি যে আমি দৃষ্টি প্রতিবন্ধীরা যাই আমাদের পক্ষে কথা বলবো, আমার অন্য অন্য প্রতিবন্ধী মানুষ বা তাদের অভিভাবক সংগঠনকেও সাথে নিতে হবে। অর্থাৎ দাবিটা যদি অভিন্ন হয় তাহলে আসলে এটা সম্ভব। হ্যাঁ, এবং
উদ্যোগটাও যদি অভিন্ন হয় বা সার্বজনীন হয় তাহলে এটা সম্ভব। ভিন্ন যদি কিছু হয় সেটা হচ্ছে ফর দ্য টাইম বিং। উদাহরণ যে বিসিএস এ কি করা হয়, স্বাস্থ্য ক্যাডারে ডেকে একটা আলাদা নিয়ে নিল একটা গ্রুপ, পুলিশে আলাদা নিয়ে নিল, মুক্তিযোদ্ধাদের নিয়ে নিল, বা ধরেন আমাদের ডিআই দিল প্রতিবন্ধী মানুষদের জন্য একটা বিসিএস, যেখানে বিসিএস আদিবাসী অমুকদের একসাথে করে নিয়ে নেওয়া হবে। এটা তো আসলে কোনো সলিউশন না, এটা ফর দ্য টাইমিং অ্যারেঞ্জমেন্ট। বাট যদি এটাকে আমরা রেগুলার রিজনেবল অ্যাকোমোডেশনের কথা বলি তাহলে আসলে আরো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এই ইনইকুয়ালিটি দূর করার জন্য বা ইকুয়াল লেভেলে আসার জন্য কোটা পদ্ধতি আবার ফিরায় আনা আমাদের জন্য জরুরি, এবং এটার জন্য আসলে অ্যাডভোকেসি, লবিং এবং মুভমেন্ট এই সবগুলো আসলে আমাদের কালেকটিভলি করতে হবে। আর একটা জিনিস অনেক সময় আমি এই আপনাদের মাধ্যমে আমি জানি না তরুণ সমাজকে একটু বলতে চাই, যে ধরেন আলম ভাইয়ের অর্গানাইজেশন, জাহাঙ্গীরের অর্গানাইজেশন বা নোমান ভাইয়ের অর্গানাইজেশন, সাইদুল ভাইয়ের অর্গানাইজেশন, তারা কিন্তু আসলে চাইলেই ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারবে না, কারণ আমরা আসলে অর্গানাইজেশন হিসাবে সরকারের খোলসের মধ্যে আমরা বন্দী হই। কেন? কারণ আমাদের নিবন্ধন অথরিটি যারা নিবন্ধিত হইতে হয়েছে, আমাদের তাদের সিস্টেমের মধ্যে থেকে কাজ করতে হয়। বাট আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের যে সাপোর্ট, আমাদের যে সদিচ্ছা, আন্তরিকতা, সহমর্মিতা, এই জায়গায় বোধহয় আসলে আমাদের কারো কোনো অভাব নাই। তো সেক্ষেত্রে আপনারা সবসময়ই জানেন যে তরুণ সমাজ সবসময় রাস্তায় থাকে, যেটা আমরা ছিলাম, আপনারা এখন আছেন। কিন্তু তারুণ্য দীপ্ত মানুষগুলো যারা পিছনে আছে তাদেরকে আসলে ব্যাকআপ হিসাবে সামনে নিয়ে নিতে হবে, যে ধাওয়া দিলে যেন পিছন থেকে তারা সাপোর্টটা দিতে পারে। তো সেইখানে আসলে আমাদের সহমত একাত্রিত হয়েই যেতে হবে। আবার আরেকটা কথা আপনাদের বলি, যে এমন ভাবে গিয়ে আসলে অ্যাপ্রোচ করা যাবে না যেখানে আমরা জাস্টিফাই করতে পারবো না যে আসলে আমরা কি চাই। এটা নিয়ে আলম ভাই যেটা বলেছে আমিও আসলে একমত। যেমন আমাদের একটা বড় বিড়ম্বনা হচ্ছে এখন শ্রুতি লেখক নিয়ে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের। ঠিক একই সাথে আমাদের বড় বিড়ম্বনা যে কোন ধরনের প্রতিবন্ধী মানুষ কোন জবগুলোতে আমরা বেশি অ্যাক্সেস করতে পারি, সেটাও আমরা তুলে ধরতে পারি যে এই জবগুলো আমাদের জন্য প্রায়োরিটিতে দেওয়া হোক। উদাহরণ, যে নারীদের চাকরিতে কোটা আনার জন্য কি করা হইলো, দেখলো যে প্রাইমারি স্কুলটা সুইটেবল, এখানে একেবারে 60% চাকরি রিজার্ভ করে দেওয়া হলো। অর্থাৎ 60% হচ্ছে রিজার্ভ, বাকি 40%ও কিন্তু ওপেন, সেখানেও নারীরা আছে। তো আমরা আসলে প্রতিবন্ধী মানুষ হয়তো এইভাবেই বলতে পারি যে ধরে নেন আমাদের সমাজসেবা, শিক্ষা, যে জায়গাগুলো আমাদের জন্য পারফেক্ট মনে করতেছি, আমরা সেটাও বলতে পারি যে এই জায়গাগুলো আমাদেরকে 50%, 60% বা সার্টেন পার্সেন্টেজ দিবেন, অর্থাৎ ওই ইনইকুয়ালিটি কমাই আনার জন্য আমাদেরকে এই বন্দোবস্তে আসতে। তো সেই কথাগুলো আসলে আচ্ছা। আমাদের মধ্যে ইয়া করে আগাইতে পারি যদি বলি, এটাই সম্ভব। আর শেষ বলি যে ভিপসের জায়গা থেকে আমরা আসলে এখন পর্যন্ত ইন্ডিভিজুয়াল লেভেলে কথা বলছি, পিএসসির সাথে কথা বলছি, ক্যাবিনেট ডিভিশনের সাথে কথা বলছি, বাট এইভাবে আসলে বললে হবে না। মাঝখানে তো ধরেন আমি দায়িত্ব পাইলাম অক্টোবরেই বলি, কারণ নভেম্বরে সেপ্টেম্বরে তো শেষের দিকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে, জানুয়ারির পরে থেকে শুরু হলো মুজিব বর্ষ। ওই সময় তো আসলে আমাদের অন্য কোনো কথা বলার 2 মাস সুযোগই ছিল না, তার সাথে যোগ হইলো করোনা। তো আমরা, আমার মনে হয় যে আপনারা আলম ভাই যে কথাটা বলেছেন যে আমরা একটা ওয়েবিনার যদি আপনাদের দায়িত্বেই তারুণ্য দীপ্ত মেধা যদি একসাথে হয়, আপনাদের সুপারিশগুলো নিয়ে আমরা হয়তো সম্মিলিতভাবে কিছু একটা করতে পারি কিনা, পজিটিভ মুভমেন্টের দিকে আসলে আমরা কিভাবে যেতে পারি, যে যেটা দিয়ে আসলে আমরা তাদেরকে মন কাটতে পারবো, যুক্তি দিয়ে বুঝাইতে পারবো। হ্যাঁ, অ্যাগ্রেসিভ বা আগ্রাসন দিয়ে আসলে আমি মনে করি না যে পলিটিক্যাল পার্টি ছাড়া অন্য কেউ কিছু জয় করতে পারে। তো আমরা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা আসলে অ্যাগ্রাসনে বিশ্বাস করি না। আমরা আসলে আহ, পজিটিভলি লেগে থেকে কিভাবে সামনে আগাই যেতে পারি সবাই মিলে, তো সেই দিকে বোধহয় আমাদের যাওয়া তো উচিত। আর ভিপ ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ কাজ করবে। ঠিক আছে, আচ্ছা, আর পূর্ণাঙ্গ কাজ। জাহাঙ্গীর ভাই অসংখ্য ধন্যবাদ। আমি এখন যেহেতু আয়োজনটা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের তিনজনের আমরা শেষ মন্তব্য জাহাঙ্গীর নেব। স্যারের শেষ মন্তব্যটা নিয়ে নেই, তারপরে আমি আমরা হ্যাঁ, আহ, আমরা আমরা শেষ মন্তব্য জাহাঙ্গীর নেব। শেষ মন্তব্য নেওয়ার প্রথমে জাহাঙ্গীর ক্ষেত্রে স্যারের শেষ জাহাঙ্গীর মন্তব্যটাই স্যার নিয়ে যদি নেই আমরা। মন্তব্যটা দেন। হ্যাঁ, শেষ মন্তব্য হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি প্রথমে যেটা বলছিলাম সেটা রিপিট করছি, আমি খুব প্রাউড ফিল করছি, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এইটা অনুকরণে আমাদের প্রত্যেকজন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী এবং এইরকম একেবারে এক একটা জ্বলন্ত বুলেট হবে প্রযুক্তি, জ্ঞান, উপস্থাপন, দক্ষতায়। এবং সেটা যখন হবে তখন আসলে
যে কেউ, আমি বলবো যে পজিটিভলি বলছি, চাকরি দিতে আসলে পজিটিভলি বাধ্য হবে এবং তারা পজিটিভলি মোটিভেটেড হবে, উদ্বুদ্ধ হবে। তো আমরা আসলে এইভাবেই সবগুলো ভাই বোনকে দেখতে চাই যে আমরা কোয়ালিটি দিয়ে থাকতে চাই, চ্যারিটি দিয়ে টিকে থাকতে রাজি না। যদি সুমাইয়া আপা শেষ মন্তব্যটা করেন। ধন্যবাদ। জি, আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে আমাদেরকে কাজে দেওয়া আসলে কোনো চ্যারিটি না, কারণ আফটার অল আমাদের সার্ভিস আপনারা নেন। আমি এমপ্লয়ারদের উদ্দেশ্যে বলছি, এবং সেই সার্ভিসটা আপনারা কোনো না কোনো খাতে কাজে লাগান। এমন না যে আপনারা আমাদের দয়া করছেন। আর দ্বিতীয়ত আমরা বলবো যে আমরা যারা প্রতিবন্ধী আছি, আমরা যদি নিজেদেরকে একটু ফ্লেক্সিবল করার চেষ্টা করি, একটু মানিয়ে চলার চেষ্টা করি, একটু মানুষের মন মানসিকতাকে একটু উপেক্ষা করে নিজেদেরকে একটু একটু ফ্লেক্সিবল করে একটু অ্যাডজাস্ট করে চলতে পারি, আর সঙ্গে যদি রাষ্ট্রের প্রধান যারা আছে তারা যদি একটু সহানুভূতিশীল হয়ে আমাদের জন্য কিছু কর্মক্ষেত্রে যদি একটু অবদান রাখেন, তাহলে আমার মনে হয় আমরা খুব সহজেই এই আনএমপ্লয়মেন্ট ইস্যুটা আমরা খুব শীঘ্রই সলভ করতে পারবো। ধন্যবাদ সুমাইয়া আপাকে। তো আমরা এই পর্যায়ে শেষ আজকের অনুষ্ঠান সম্পর্কে সার্বিক এবং সর্বশেষ মন্তব্য নেওয়ার জন্য খন্দকার জহিরুল আলম স্যারের কাছে আসতে চাই। স্যার। ধন্যবাদ আমজাদ। আমি আসলে সুমাইয়া আপা আমার কথাগুলো বলেছেন, আমি একই সুরে কথা বলতে চাই যে আসলে আমাদের রাস্তাটা খুব স্মুথ না, আমাদের চলার পথটা একেবারেই ফুল দিয়ে সাজানো না। আমি খুব কঠিন ভাষায় কথা বললাম না, আমাদের প্রচুর স্ট্রাগল করে আগাতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার, আমাদের সহনশীলতা। যদি আমাদের পেটে ভাত না থাকলে আর সহনশীলতা আসে না, তারপর সহনশীলতা এবং কিছু একটা দিয়ে জীবনকে শুরু করা। আমি আমার জীবনের জব শুরু করেছিলাম একজন ইনস্ট্রাক্টর চক পেন্সিল তৈরি করার জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে, ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দি ব্লাইন্ডে। আমি কিন্তু সেই জায়গাতে থাকিনি, আমার শুরু হয়েছিল 400 টাকা দিয়ে, আমি কিন্তু ওই জায়গাতে 3 বছরের মধ্যেই থাকিনি, অনেক উপরে উঠেছি। তো সেই জায়গাটাই যে আমরা কিছু দিয়ে শুরু করি, আমরা চাইলেই আমাদের সমান, যেহেতু আমাদের জাতীয়ভাবে, আমাদের মানুষ মন মানসিকতায়, আমাদের পারিবারিক ভাবে পরিবারও আমাদের যথেষ্ট সাপোর্টিভ না সব ক্ষেত্রে, আমরা একটা অবস্ট্রাগলের সম্মুখীন হই। আমরা কিছু একটা দিয়ে শুরু করি, আর আমরা কারো দোষ না খুঁজে তার গুণটা খুঁজে তার সাথে বন্ধুত্ব করি। আপনাদের সবার জন্য আমার আহ্বান থাকবে, সিএসআইডি দরজা সবার জন্য খোলা, আপনারা আসবেন, আমরা আলাপ করব। যেহেতু জব নিয়ে চেষ্টা করি, কাজ করি, আমরা চেষ্টা করব এই বিষয়টা যতটা সম্ভব এনশিওর করতে জবের। এইটুকুই আমার বক্তব্য, যে আমরা সবাই একসাথে মিলে কাজ করব। জাহাঙ্গীর বাকি কথাগুলো বলে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি হ্যাঁ। আলম ভাইয়ের সাথে সুরমির বলতে চাই যে সবাই একসাথে কথা বলছি, একটা দুঃসময়, একটা অসময়ে, এক প্রকার অকাল অনেক অনেক ক্ষেত্রে আমাদের চোখের সামনে ধরা পড়ে। সাময়িকভাবে আলোচনা করতে গিয়ে অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি। তারপরে একটা কথা কবির সুমনের কথায় বলি, কার তাতে কি, আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, স্বপ্নের নিশ্চয়ই বাস্তবায়ন হবে, এবং সেই বাস্তবায়ন করব আমরা সবাই একসাথে মিলে। সেই আহ্বানটি রেখে, এবং যারা এই আয়োজন দেখছেন এবং যারা আয়োজন এতক্ষণ ধরে সহ্য করলেন, এবং যারা আমাদের এই আমাদের এই যে অনভিজ্ঞ দুজন ব্যক্তি, আমি এবং মুখলিস, আমাদের কথা সহ্য করলেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটুকু দিলেন, সেই মূল্যবান মন্তব্যকে রেখে এবং আপনাদেরকে পাশে নিয়ে আগামীর পথ চলাটা আরো গতিশীল হবে, সেই ভাবনা নিয়েই আমরা আজকের আয়োজন শেষ করছি। আমরা আগামীকালকে ঠিক একই সময় রাত 9টায় আমরা আলোচনা করব আজকে যেই জায়গাটা এসছে, যে মানসিকতার জায়গায় প্রতিবন্ধী ব্যক্তিরা কোথায়, এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি গোটা সমাজ ব্যবস্থার পূর্ব থেকে বর্তমান সেই মানসিকতার জায়গাটা কোথায়, এই বিষয় নিয়ে আলোচনা করবেন একজন। তিনি হচ্ছেন কলকাতা থেকে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে অনির্বাণ মুখার্জি। তিনি আলোচনা করবেন। তো আমরা সেই আলোচনা আপনাদেরকে দেখার আহ্বান রাখছি, এবং আপনাদের মতামত সেই ভিত্তিতে করার জন্য নতুন করে আবার আহ্বান করছি। এই জায়গা থেকে শেষ করছি। আপনাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞতা।